আমরা চলে যাই ডক্টর আরিফের কাছে তার ঘটনায়, শুনে আসি তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি, যেটি তিনি এবার সৌদি আরবে গিয়ে শুনেছেন। শুনি আমরা। জি রাসেল ভাই, মানে অ্যাকচুয়ালি আমার তৃতীয় দিন আর কি, মক্কায় থাকা অবস্থায় তৃতীয় দিন, আমাদের হোটেলের নিচে একজন লোক ছিল আর কি, যার কথা বললাম সালাউদ্দিন সাহেব। সে ড্রিঙ্কস বিক্রি করতো নাকি, ড্রিঙ্কস, ব্রেডস এগুলি বিক্রি করতো, জুস, ড্রিঙ্কস এগুলো বিক্রি করতো আর কি। তো সে একদিন আমাকে ধরে বসে কথাবার্তা হচ্ছিল, দেশের কথা হচ্ছিল, বাংলাদেশের কথা হচ্ছিল। তো পরিচয় সে আমার কথা জেনে ফেলে। তো আমাকে বললে যে তাহলে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। তো সে যখন প্রথম সৌদি আরবে আসে, সেটা হচ্ছে দেশের কথা হচ্ছিল, তো পরিচয় সে আমার কথা জেনে ফেলে। তো আমাকে বললে যে তাহলে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। তো সে যখন প্রথম সৌদি আরবে আসে, সেটা হচ্ছে 1992 সালে। অনেক বয়স আছে লোকটার, বেশ ভালো বয়স আছে, 45 থেকে 50 মতো এই আর কি। তো বললো যে আমি অনেক অল্প বয়সে সৌদিতে আসি, অনেকদিন হয়ে গেছে, অলমোস্ট 23 বছর ধরে আমি সৌদিতে। তো আমি সৌদিতে থাকা অবস্থায় আর কি, তো প্রথম আমার জয়েন হয়েছে তাইফে। সে থাকে তখন, সে তাইফে চাকরি পায় আর কি। তো আমাদের, আমি তার প্রফেশনটা বলছি না রাসেল ভাই, তার একজন ডিউটি পড়ে একটা হসপিটালে। তো আমার ঘটনাটা হচ্ছে একটা হসপিটাল রিলেটেড। তো তাইফের একটি হসপিটালের পাশে, মানে হসপিটালের সংযুক্ত বিল্ডিং, সেখানে ফ্রিজিং রুম আর কি, হিম ঘর যেটাকে বলে, মর্গ আর কি, যে ডেড বডিজ গুলো ওখানে জমায়েত করে রাখা হয় আর কি। তো 2টা ফ্লোর, ওই বিল্ডিং এর 2টা ফ্লোর, তো উপর এবং নিচে। তো যে ডক্টরটার, মানে উনি থাকা অবস্থায় ঘটনা যখন শোনে, তো যে ডক্টরটার ডিউটি পড়ে তার নাম আবু হিনাফ বা কিছু, হিনাদ এরকম কিছু একটা হবে, অনেক বড় নাম, যে আমি নামটা অ্যাকচুয়ালি রিকল করতে পারছি না। তো ওই লোকটারই ঘটনা, তার যখন ডিউটি থাকা অবস্থায় আর কি। তো যেদিন ঘটনায় যাই আর কি, সেদিন ভাই তাইফ জায়গাটা এমনিতেই অনেক ঠান্ডা, মানে ওখানে লোকজনরা বলে যে এসি এবং ফ্যান কিছুই ওনাদের বাসায় নাই, এতই ঠান্ডা নর্মালি তাইফ আর কি। তো সেদিন খুব মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো রাত 11টা কি 12টার দিকে যে লোকটা প্রথম ঘটনা প্রত্যক্ষ করেন, তিনি একটি হিমঘরের সামনে, ওই ফ্লোরে 2টা হিমঘর, ওই একটা হিমঘরের সামনে বসেছিলেন। তো তার পায়ের কাছে হঠাৎ করে তিনি ভেজা ভেজা দেখতে পান, ওই পায়ের বাড়িতে ছিটাটা তার মানে কাপড়ে চলে আসে। তো কিছু জিনিস টের পেতেই, অ্যাকচুয়ালি ওনাদের দেশের ডক্টররা তো ভাই আমাদের মতো পাঞ্জাবি পাজামা, ওরা তো তোক টাইপের জিনিস পরে, তো ছিটাটা আসে, তো সাদা তোকের মধ্যে দাগ দেখা যাচ্ছে। তো উনি নিচে তাকিয়ে দেখেন যে ওই রক্ত আসছে ওই রুম থেকে। সে রুমের দরজা খুলে দেখে কোন রক্তই নেই। তাহলে এই রক্ত আসছে কোথা থেকে? দরজা বন্ধ করার পরে দেখে তার শরীর, পাঞ্জাবি, মানে তার টোকের থেকে রক্ত চলে গেছে, যে জায়গায় রক্ত চলে আসছিল সেই জায়গায় রক্ত নেই। তো আপনার ঠিক 5 থেকে 10 মিনিট পর আবারও তিনি একই জিনিস প্রত্যক্ষ করেন, সে রক্ত আসছে রুমের নিচ থেকে তার শরীরের, মানে তার পায়ের কাছে রক্তটা। এরকম করে 3 থেকে 4 বার হয় রাসেল ভাই। সে খুব ভয় পেয়ে যায়, আসলে রক্ত আসছে কোথা থেকে। আর হিমঘরে রাসেল ভাই যে মারা যায় তার রক্ত আসলো কোথা থেকে। তো দরজা খুলে সে দেখে যে একটা, মানে আপনার সকেট, মানে যে ডেড বডি ড্রয়ারের ভিতরে যে ডেড বডিজ থাকে, সে একটা ড্রয়ার একটু হালকা খোলা। সে কি করে, ওটাকে লাগাতে যাবে, তো যখন ওই ফাঁক দিয়ে দেখতে পায় যে ভেতরে ডেড বডিটা, মানে কাফনের কাপড় পেঁচানো অবস্থায়, কিন্তু পুরা কাফনের কাপড়টা ভেজা আছে, রেড, মানে লাল হয়ে আছে, মানে রক্ত, পুরো রক্তে একটা বিশাল বড় স্তূপ, ডেড বডিটার কোনো হদিশ পায়নি। তো সে সাথে সাথে নিচে যায়, এবং ওই নিচে আরেকজন ডক্টর ছিল, তাকে জানায়। তাকে জানানোর পর তারা কর্তৃপক্ষকে জানায়। ওনার নিচে ওই মুহূর্তে সে এসে দেখে যে আসলে এখানে অনেক রক্ত। পরে কর্তৃপক্ষকে জানায়, জিনিসগুলো ক্লিন হয়, কিন্তু আসলে কোন ধরনের ঘটনা রিভিল করে নাই বাইরে। আসলে এই জিনিসটা কি বলবে, এখানে কোথাও ডেড বডি তো নাই, আমি কি বলবো। ঠিক 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর তিনি আবার জিনিস প্রত্যক্ষ করেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনের পর থেকে সে চায় নাই তার ওই জায়গায় ডিউটি পড়ুক। সে নর্মালি ডিউটি গুলো শিফট হয়, তো সে চায় না ওই জায়গায় তার ডিউটি পড়ুক, কিন্তু আনফর্চুনেটলি তার ওই দিন ডিউটি নিতে হয় জায়গায়, ওই ফ্লোরে, ওই রুমের সামনে, ওই সেম রুমের সামনে। হঠাৎ করে আপনার সামনে রাসেল ভাই যদি 2 ফিট 3 ফিট টেবিলের উপর থেকে কেউ যদি ঝাঁপ দিয়ে পড়ে, আপনি কিন্তু শব্দ পাবেন। একসাথে 5-6টা জিনিস ঘর ঘর করে পড়ছে, সাথে স্টিলের শব্দ। আপনি তো ভয় পাবেনই, আপনি তো বুঝবেন ভিতরে তো কেউ নাই। কেউ ঢুকলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে ঢোকে, কেউ যদি বের হয় আমার কাছ থেকে পারমিশন নিয়ে বের হয়, সাথে আমি ঢুকবো, এরকম জিনিসটা আর কি। সে ভেতরে ঢুকে দেখে যে 5-6টা ডেড বডি পড়ে আছে।
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওই রুমের মধ্যে কোনো মহিলা ডেড বডি ছিল না। কিন্তু ওই 5-6টা যে পরে 6-7টা আর কি, ওদের 3টা হচ্ছে পুরুষের, বাকি সবগুলো মহিলার। আচ্ছা। এবং যে ড্রয়ার, যে সকেটটা খালি, ড্রয়ারটা সর পরে আছে ডেড বডি গুলো। আচ্ছা, এটা দেখে তো ভয় পাওয়ারই কথা। আপনি থাকলে রাসেল ভাই ভয় পেতেন, আমিও ভয় পেতাম, যতই ডাক্তার হই, যতই ডেড বডি কাটি। এটা তো অলৌকিক, অস্বাভাবিক না। আপনি আমার সামনে পড়ে আছে একটা ডেড বডি, এই ড্রয়ারটা টানতেও তো অনেক কষ্ট। ইভেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা যে আমাদের চেস্ট পর্যন্ত, মানে আপনার যে কাফনের কাপড়টা থাকে, যে কাপড়টা পেঁচিয়ে রাখেন, ওইখানে কোনো কাফনের কাপড়ই নাই ওই ডেড বডি গুলোর সাথে। ওই সকেট গুলা খালি এবং ডেড বডিজ গুলা স্মাইলিং, হাসছে, মুখে হাসি। এটা দেখে উনি নিচে ভয় পেয়ে যায় এবং বলে, আমি এই জায়গায় ডিউটি করবো না, আমি আর কোনো ডিউটি চাই নাই। বেটার আপনারা এটা সলিউশন করেন, আমি কোনো ডিউটি আমাকে আর এখানে ফালায়েন না। কিন্তু কর্তৃপক্ষ বলে, ঠিক আছে, তোমার আর ডিউটি পড়বে না। কিন্তু আবারও তারা একদিন প্রায় মাসখানেক পরে ওই জায়গায় ডিউটি পড়ে। ওই লোকজন এসে কিন্তু ভাই ড্রয়ের সকেট অনুযায়ী ড্রয় গুলা ঢুকায় দেয় ডেড বডি সহ। তো আরেকটা কথা, ওই জিনিসটা স্কিপ করে গেছি, ওই মুহূর্তে ভাই আরো কিছু ডেড বডির ড্রয়ার খালি পাওয়া গেছে। আর ওনার কাছে তো শীট আছে কোন ড্রয়ারের নাম্বার সহ ডেড বডি। তো উনি দেখছে যে অন্যগুলা তো, মানে যখন ঢুকাতে গেছে লোকজন নিয়ে, দেখে অন্যগুলা তো ডেড বডি নাই। তো এটা টোটালি অস্বাভাবিক লাগে তার কাছে, যে এইখানে এভাবে ডিউটি করা যাবে না। প্রতিদিন এরকম অলৌকিক বা অস্বাভাবিক জিনিস আমার সামনে ঘটবে, আমি এটা প্রত্যক্ষ করতে পারবো না। তো সে ডিউটি ক্যান্সেল করে দেয়। তো একজনের প্রক্সি দিতে তাকে জোর করে আবারও এখানে আসতে হয়, এবং তার এটা অনিচ্ছার, একদম অনিচ্ছার, মানে ইচ্ছার বিরুদ্ধে সে আসে আর কি। সেদিনও রাসেল ভাই শুক্রবার ছিল, জুম্মার নামাজ শেষ করে ডিউটিতে গেছে। তো নর্মালি এই অকারেন্স গুলো ঘটে হচ্ছে 10টা, 11টা, 12টার মধ্যে। সেদিন একটু গভীর রাত ছিল, প্রায় 2:30-3টা বাজে। হঠাৎ করে কান্নার আওয়াজ আসে রুম থেকে। সে দরজা খোলে এবং কান্নার আওয়াজে সে এবার দেখতে চায় যে আসলে কি ঘটতেছে, ভেতরে কি কেউ ঢুকতেছে, কোনো সুড়ঙ্গ পথ আছে, আমার জানা দরকার। সে ঢুকে দেখে অনেকগুলা মাথা পড়ে আছে, শুধু মাথা। তো সে ওখানে নিচে এক দৌড়ে নিচে যায় এবং বলে, আমি ডিউটি করবো না, আপনারা যদি ইফেক্টিভ কোনো ডিসিশন নেন, আমি যাই না কিছু। পরে রাসেল ভাই ওইখানকার কর্তৃপক্ষ সবগুলা লাশ একসাথে কবরস্থ করে ফেলে, রাখে না। আর ওখানে মানে হিমঘরে আর রাখে নাই এবং মোটামুটি সবগুলা লাশই দাফন করে ফেলে। এগুলি সব আনক্লেইম লাশ আছে ভাই। এরপর থেকে চিল্লাও, ওখানে কোনো লাশ রাখাই হয় না। ওকে, এটাই ছিল রাসেল ভাই। তো আপনার সাথে রিসেন্টলি একটা অন্যরকম একটা অনুভূতি ঘটে, মানে একটা আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা প্লিজ একটু আমাদেরকে বলবেন। আমার সাথে আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, আজিমপুর কবরস্থানে আমি দুপুর 12টা 12:30 দিকে আজিমপুর কবরস্থানের বেঞ্চ যেখানে বসে থাকে, আমি একটু শুয়েছিলাম, একটু ক্লান্ত ছিলাম। তো আপনি রাতে ইবাদত করছিলেন? রাতে ইবাদতের কারণে, তো রাতে ইবাদতের কারণে আমি দিনের বেলাতে একটু আজিমপুর কবরস্থানের বেঞ্চের মধ্যে শুয়ে থাকি। তো যখন আমি শুয়েছিলাম, সেখানে একটি লাশবাহী গাড়ি আসে। না, তার আগের ঘটনাটা জানতে চাচ্ছি আমি, এটা না, তার আগের ঘটনাটা, আপনি প্রথম যে ঘটনাটা বলেছিলেন সেই ঘটনাটা জানতে চাচ্ছি আমরা। হ্যাঁ, জি। তাহলে আমি, এটা রাত্রেবেলা ছিল কবরস্থানে, আমি 8.5 দিন কবরস্থানের মধ্যে ছিলাম। তো রাত্রিবেলায় খুব ভেতরে, আজিমপুর কবরস্থানের খুব ভেতরে আমি জিকির করতেছি। তো যখন জিকির করতেছি, তখন আমি পুরো অনুভব করতেছি এবং দেখতেছি যে আমার চারপাশ গোল হয়ে আমার সাথে জিকির করতেছিল খুব জোরে সরি। তা আমি এবার একটু থামছি। কারা জিকির করছিল? সাধারণ মানুষের? না, সাধারণ মানুষ না, কারণ রাত্রেবেলা আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। আমি যখন বসে জিকির করতেছিলাম, কেউ ছিল না, গভীর রাত। তো আমি যখন জিকির করতেছি, তখন চারপাশ বসে যে জিকির করতেছে আওয়াজ শুনতেছি। তা আমি একটু থামছি, দেখি কে আমার সাথে জিকির করায়। আমি থামছি, কিন্তু জিকির চলতেছিল, আমার সাথে সাথে জিকির করতেছে। তো জিকির করার পর থেকে আমি আবার কোরআন থেকে তেলাওয়াত করি, সব আমলগুলো করি, তো সাথে সাথে হয়। এরপর একটু রাত যখন হয়ে যায়, তখন আমি বলতেছি যে অনেক ইবাদত তো হলো, জিকির করলাম, কোরআন থেকে তেলাওয়াত করলাম, এবার আমি একটু বিশ্রাম করব, ঘুমাবো। তখন দেখি যে এক এক করে চলে যেতেছে, সিরিয়াল বাই সিরিয়াল ধরে যার স্থানে চলে যেতেছে। তা আমি একটু ঘুমাবো, বিশ্রাম করবো, এই ভাব নিছি, অনুভূতি নিছি। একজন লোক আমার কাছে আসে, এসে আমাকে বলতেছে, তুমি ডান পাশে আসো, ওই পাশে আসো, ওই পাশে এসে জিয়ারত করে যাও। নামটা আমরা বলবো না, কিন্তু
ঠিক আছে, আমাকে বলতেছে ও পাশে আসো, ও পাশে এসে জিয়ারত করে যাও। তখন আমি আবার ওর পাশে চলে গেলাম, ও পাশে গিয়ে জিয়ারত করলাম। তো রাত্রে বেলা তো জিয়ারত করেছি, তো দিনের বেলা আমি সেটা আবার ওই জায়গাতে আবার দোয়া করবো বলে আসলাম, কিন্তু আমি তাকে খুঁজে পাই সেই জায়গাটা, সেই স্থানটা। পুরো 2টা ঘন্টা সকালবেলা আজিমপুর কবরস্থানে খুব তালাশ করছি, আমি ওই জায়গাটা স্থানটা পাই নেই। বিকেল বেলায় যখন আবার আসছি, এসে প্রথমেই আমার ওই দৃষ্টিটা, যে রাত্রে বেলা যেখানে আমাকে দ্বিতীয়বার নিয়ে যাওয়া হয়েছিল, যে জায়গাটার মধ্যে তুমি এসে দোয়া করে যাও, আমি যখন গেছি রাত্রে হজের পরে 2 ঘন্টা তালাশ করে যে জায়গাটা পাই নেই, বিকালে এসে প্রথমে আমার ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে গেছি। এসে দাঁড়িয়ে দেখি যে রাত্রে তো আমি এই জায়গাটা জিয়ারত করলাম, সকালে তো খুঁজে পাইনি, এখন আবার কিভাবে আমি এখানে দাঁড়ালাম, তো আমি সেখানে আবার জিয়ারত করি। এখন বর্তমানে সেখানে আমার যাওয়া হয় কয়েকবার। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন অনুভব করলেন যে আপনি যখন কোনো কিছু, আপনি যখন ইবাদতের মধ্যে রয়েছেন, সেই সময় আপনি তো বলছেন যে আপনি আমাকে বলছেন যেগুলো জিন ছিল, জিন ছিলেন। আচ্ছা, এখন আপনি যখন বুঝতে পারলেন তাদের উপস্থিতির কথা, তখন আপনার ভয় লাগেনি? না, ভয় হয়নি, একদমই ভয় লাগেনি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যদি কেউ এরকম জিনের সম্মুখীন হয়ে যায়, তাহলে তার কি ভয় পাওয়া উচিত? মানে ভয় পেলে সুবিধা নাকি ভয় না পেলে সুবিধা? ভয় না পেলে সুবিধা। ভয় না পেলে সুবিধা, এবং আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া কালাম পড়লে ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন, এবং কিছু পথ পাওয়া যাবে, পথের নির্দেশন দেওয়া হবে যে তুমি এইভাবে এই আমলটা করবে। এই আমলগুলো ওরা জিনের এরকম একটা ভালো মানুষ, মানে ভালো হয় যে আপনার আর অনেকগুলো আমল শেখানো। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ তো, মানে আমি শুনেছি যে কেউ কেউ উপকার করেন, কেউ কেউ অপকারও করেন, ক্ষতিও করেন, কিন্তু আপনার পরামর্শ হচ্ছে যে ওই সময় ভয় না পেয়ে নিজের কাজ নিজে করে যাওয়া। এবং এতটুকু করতে হবে যে আমি তো আল্লাহকে ডাকতেছি, এখানে আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, এটা আমার ভয় পাবার কিচ্ছু নেই। যদি আমার মৃত্যু এসেই থাকে আমি এখানেই মরবো, সেটাই আমার সবচেয়ে বড় জিনিস, যে আমার দ্বারা যদি এখন মৃত্যু আসে আমি এখানেই মরতে পারি। আপনার জীবনে আপনি যতবারই এরকম কিছু সম্মুখীন হচ্ছেন, আপনার কোনোবার মানে এরকম আপনি ভয় পাননি? না, আপনি ভয় পাননি, এবং আপনি কোনোদিন ভয় না পেয়ে কোনো বিপদেও পড়েননি? না, কোনো সমস্যা আমি করিনি। এরকম আমি হয়েছে আবার রাত্রে 2টার দিকে উর্দু রোড এলাকাটা আমি হাঁটতেছিলাম, তো ঝাড়ু দিতেছে এমন একটা জায়গা আছে উর্দু রোডের কয়েকটা জায়গা, থানা, লালবাগ থানা, এখানে এলাকাতে ঝাড়ু দিতেছিল। তখন রাত 2:30 বাজে। তখন আমি ভিতরে করতেছি যে রাত 2:30 থেকে এখনই ঝাড়ু দিয়ে দেয়, রোডটা এখন পরিষ্কার করে না, আরো পরে করে। তো ঠিক আছে, তো আমি সেই মুহূর্তে আল্লাহর নাম নিতেছিলাম, যে আমি তখন পথ হাঁটতেছি, কত ভয় থাকতে পারে, কুকুর আছে, কুকুরকে আমি একটু ভয় পাই যে কখন আক্রমণ করতে পারে। যখন আমি আল্লাহকে ডাকতেছি, তখন দেখছি যে ঝাড়ুটা ফেলে দিয়ে সে অদৃশ্য হয়ে গেছে। আপনার চোখের সামনে ঘটেছে পুরো জিনিসটা? ঝাড়ুটা ফেলে দিছে, যখন আল্লাহকে আমি স্মরণ করতেছি তখন ঝাড়ুটা পড়ে গেছে, সেটা অদৃশ্য, সেটা খারাপ ছিল। মানে ঝাড়ু দেওয়া, এরপর একটু বসে ঘুমগানো, কান্না করা, কান্না করতেছে, তারপরে এরকম খুব সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়ে থাকা, খারাপ জিনিসগুলো এরকম উলট পালট কাজ করে। তো ভালো জিনিস, জিন আসলে জিকির করলে তারা সামনে আসবে। এবং আমি আরেকটা জিনিস আমি পাইছি, এই রাত্রেবেলাতে জিকির করাতে আমার পুরো মুখটাতে আতর মেখে দেয়। আমি যখন জিকির করতে থাকি আমার পুরো ঠোঁট, জিহ্বা ভিজে জ্বালাপোড়া করতে থাকে, আর খুশবু বের হতে থাকে, আতর মেখে দেয়। এবং তার সাথে জিকির করে, আর যেগুলো খারাপ তারা সাথে সাথে দূর চলে যায়, ওকে, কাছেই আর থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন অতিথি আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমি বাবর, ফ্রম মাদারীপুর। শুনি আপনার ঘটনা। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটা মূলত শুরু হয় আমি যখন ঢাকাতে কোচিং করতে আসি ইন্টারমিডিয়েটের পরে, তখন ছোট ছোট ঘটনার মাধ্যমেই শুরু হয় এটা। আমার বাসায় আমি রাত্রে যখন আমরা 2 ভাই বসে টিভি দেখতাম, তখন মনে হইতো যে রান্নাঘরে কিছু একটা পড়তেছে, রান্নাঘরে পানির কল ছাড়া এরকম। সম্ভবত বিড়াল আসছে, এটা ভেবে ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরে দেখা যেত ওখানে যায়া যে কিছুই নেই। তারপরে একদিন দেখতেছি যে পানি পড়তেছে আর রান্নাঘরের থালাবাটি সবই নিচে পড়ে যাচ্ছে।
তো আমার ভাই গেল ওখানে, যা দেখে কিছুই পড়েনি, সব জায়গার মতোই আছে। রাসেল ভাই এখানে বলে রাখি যে রান্নাঘরের বাইরে জানালা দিয়ে বাইরে তাকালে যে ফাঁকা জায়গাটা, তখন ওখানে একটা নতুন বিল্ডিং উঠতেছে মাত্র। তো লাস্ট 1 বছর আগে ওই বিল্ডিংটা তখন প্রায় 6 তলা হয়ে যায়। আমরা ওই বিল্ডিং এর 5 তলায় আমার এক ফুফু থাকে, ওখানে রাত্রে গল্প করে আমি বাসায় আসতেছি। আমি থাকি পাশের বিল্ডিং এর 6 তলায়। তো ওই বিল্ডিং থেকে আমার বাসায় আসতে ছাদ দিয়ে আসলে খুব সহজ হয়। তো আমি ছাদটাই ব্যবহার করতেছিলাম। তো আমি যখন আড্ডা শেষ করে রাত্রে তখন প্রায় 2টা বাজে আমার বাসায় আসতেছি, ছাদে যখন আসি তখন আমার এক ফ্রেন্ড ফোন দেয়। আমি ওর ফোন রিসিভ করে বলতেছি যে একটু ওয়েট কর, আমি বাসায় যেয়ে নিই। ও তখন বলতেছে যে এত রাতে তোরে এত চিৎকার করে কে ডাকতিস? আমি বললাম কই, কোথায়, কেউ তো ডাকতেছে না। বলছে খেয়াল করে দেখ ডাকতেছে। তো আমি বললাম না ডাকতেছে না, তুই একটু ওয়েট কর, আমি ছাদে পার হই। বলছে না, কেউ একজন বলতেছে যে ছাদ পার হইস না এই সময়। রাসেল ভাই বলে রাখি যে আমি ওরে বলিনি যে আমি ছাদ দিয়ে যাচ্ছি, বলছি যে বাসায় যাচ্ছি। ও আমার বলতেছে যে ছাদটা পার হইস না। তারপর আমি বলি হয়তো ভুল শুনতেছি, আমি ছাদ পার হচ্ছি। এই বলে আমি যখন পার হতে যাচ্ছি তখন দেখি সামনে কালো বিড়াল কয়েকটা, আর আমার গা শিরশির করতেছে, ভয়ও লাগতেছে। তো তখন ফ্রেন্ড বললো যে তুই নিচ দিয়ে চলে যা। আমি এখান থেকে না যেয়ে নিচে চলে আসি এবং নিচ দিয়ে বাসায় চলে আসি। এরপরে একদিন আমরা কাজিনরা মিলে ওই ছাদে বসে গল্প করতেছিলাম। তখনও রাত প্রায় 12টা-1টা বাজছে। হঠাৎ মনে হলো যে আমার মাথা ঝিম ধরে আছে। আমি মনে করছি যে এটা কোনো সারাদিন ক্লাস করছি এই জন্য হয়তো এরকম হচ্ছে, কিন্তু এরপরে দেখলাম যে আমার কাজিন যারা আছে সবাই এরকম আনইজি ফিল করতেছে। আমরা উঠতে যাব, তখন আমার কাজিন ছোট অহনা, ও একদিক তাকায় চিৎকার করে আছে এবং কিছু একটা দেখাচ্ছে। আমরা যখন ওদিকে তাকাই কিছুই দেখতে পাইনি। আমরা ওখান থেকে ওদিনও চলে যাই। এরপরে একদিন এই কিছুদিন আগে প্রচুর গরম, আমি ছাদে বসে আছি, ছাদে সিঁড়ি ঘরে বসে মোবাইল ইউজ করতেছি। ওই সাইডে দেখলাম যে আরো 2জন লোক আছে। তো একটু মানে ভয় ততটা পাচ্ছি না, যেহেতু আমি একা না ছাদে, আমার সাথে আরো 2জন আছে। আমি মোবাইল ইউজ করতেছি, হঠাৎ আবার কিছুক্ষণ পর ওদিকে তাকাইলাম, দেখি একজন নাই। তো ভাবলাম হয়তো একজনই ছিল। আবার যখন তাকাই দেখি ওই একজনটা হাঁটাহাঁটি করতেছে। তারপরে খেয়াল করলাম যে ওই একজনও চলে গেছে, তখন ছাদে কেউ নেই। কিন্তু রাসেল ভাই, আমি সিঁড়ি ঘরে বসে যেহেতু বসেছিলাম, তার যদি কোথাও যেতে হয় আমার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু আমার সামনে দিয়ে সে কোথাও যায়নি। ওকে। হ্যালো লিসেনার, আমি আদনান, আমি বরিশালেই থাকি। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা স্বপ্নের মধ্যে ঘটেছে। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু ওই রাতে আমি বুঝতে পেরেছি মৃত্যুটা কত কষ্টের আর বেঁচে থাকার কতটা আনন্দের। আমি আর আমার এক ফ্রেন্ড বরিশালে ছোটখাটো ফটোগ্রাফি করি। আমাদের একটা স্বভাব হলো আমরা সময় পেলেই দূরে কোথাও ঘুরতে যাই। তো আমি যেটা দেখেছি, আমরা একটা এলাকায় ঘুরতে গেছি। তো এলাকাটার বর্ণনাটা দিয়ে নেই। হাইওয়ের পাশের একটা এলাকা, নির্জন পরিবেশে। তো ওখানে একটা হোটেল ছিল, অনেক সুন্দর হোটেলটা, 4 তলা। হোটেলটার রুমের একটা সাইড, মানে যে সাইডটা হচ্ছে রাস্তার ওয়াল, ওই ওয়ালটা ফ্লোর থেকে একদম সিলিং পর্যন্ত পুরোটাই গ্লাস দেয়া, আর নিচ থেকে একদম রাস্তা হোটেলটার পাশ থেকেই। হোটেলটার বের হওয়ার পরে, মানে গেট থেকে বের হওয়ার পরে হাতের বাম দিকে গেলে পরে শহরের দিক এবং হাইওয়ে, আর ডান দিকে গেলে পরে ছোট্ট একটা গেট আছে, মানে একটু দূর সামনে গেলেই গেট আছে। গেটের পরে একটা মাঠ, মাঠটা ময়লা আবর্জনায় ভরা, আর একদম মাঠের শেষ প্রান্তে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা 5 তলা, আর আশপাশে কোনো বিল্ডিং হয় না ওখানে, আর নাইও। এটা হচ্ছে ওই মোটামুটি একটা এলাকার বর্ণনা। আর যে হোটেলটার সামনে কয়েকটা চায়ের দোকান আছে, ওরকমের বড় কোনো দোকানও নেই, লোকজন খুব বেশি একটা থাকে না ওখানে।
আমরা দুজন ওই হোটেলটাতেই উঠি। তো বিকেলবেলা আমি আর আমার ফ্রেন্ড একটু ফটোগ্রাফি করতে বের হই, নিজেদের ছবি তুলি। তখন একটা মেয়ে এসে আমাদের সাথে নিজে থেকেই কথা বলে। মেয়েটা আমাদের থেকে হয়তো 3-4 বছরের বড় হবে। তো সে এসে প্রথমে যে কথাটা বলে সেটা হচ্ছে আমরা প্রফেশনাল ফটোগ্রাফার কিনা আর ওয়েডিং করি কিনা। তো আমি বললাম হ্যাঁ। তো সে আবার রিপ্লাই দিল যে আগামীকালকে তার ভাইয়ের বিয়ে আছে, আমরা কি ওখানে ওয়েডিং এর ফটোশুট করতে পারি কিনা। তো আমরা চিন্তা করলাম যেহেতু ঘুরতে আসছি প্লাস এখানে যদি আমার কিছু টাকা পয়সা ইনকাম হয় তো ভালোই। তো আমরা অন্য কোনো দিক চিন্তা ভাবনা না করে রাজি হয়ে যাই। বিয়েটা ছিল মাঠের পাশের ওই 5তলা বিল্ডিংটাতে, যে বিল্ডিংটার আশপাশে আর কোনো বিল্ডিং নেই। তো আমরা পরদিন যথারীতি যেভাবে যাই আর কি, আমাদের ক্যামেরা নিয়ে ওই বাড়িতে চলে যাই। বাড়িটা বেশ ভালো সুন্দর সাজানো গোছানো ছিল। ওদের বিয়েটা ছিল 5তলাতে। তো আমরা যেভাবে করি সবার ছবি তুলতে শুরু করি। পেমেন্টের সাথে সাথে আমাদের কিছু গিফটও দেয় আর রাতের খাবারটাও দিয়ে দেয়। সাধারণত কোনো ওয়েডিং এ এই ধরনের কিছু ঘটে না। তারপর আমরা আসি, ওইভাবে ওগুলো নিয়ে চলে আসি। এর পরের দিন সকালবেলা ওই পথেই আমরা ঘুরতে যাই, আমি আর আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডটা ওই ফ্যামিলি থেকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে, মানে একটু ফান করে মজা করে কথাগুলো বলতেছিল। বাট কথাগুলো এতটা আস্তে ছিল যে আমি আর আমার ফ্রেন্ডস আর কেউ শোনার কথা না, আশপাশে কোনো লোকজনও ছিল না। তো আমরা মাঠটা ক্রস করে একদম যখন গেটের কাছে চলে আসছি তখন দেখি আপু গেটের সামনে দাঁড়ানো। তো আমরা আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম, বাট আপু খুবই রাগান্বিত অবস্থায় ছিল, মানে প্রচুর রাগ হয়ে আছে। তো উনি বলতেছে যে আমরা কেন তার এবং তার পরিবার সম্পর্কে এরকমের কথা বলছি। আমরা আপুকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে যেটা বলা হয়েছে সেটা মজা করে বলা হয়েছে, এমন সিরিয়াস কিছুই না। কিন্তু আপু খুব রেগে যাচ্ছিল। তার রাগের মাত্রাটা এতটাই হয়ে গেছে যে তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি, আমার ফ্রেন্ড ওখানেই থেকে যায়। আমি দৌড়তে যখন হোটেলের নিচ পর্যন্ত চলে আসি তখন হোটেলের দারোয়ান জিজ্ঞেস করছিল আমি কেন এইভাবে দৌড়াচ্ছি। তো আমি তাকে বললাম যে গতকাল ওই বিল্ডিং এ একটা ওয়েডিং করা হয়েছে আর সেই ওয়েডিং এর যে আপু ছিল উনি আমাদের উপর একটু ক্ষিপ্ত হয়ে গেছে। তো আমি ভয় পেয়ে দৌড়াচ্ছি। দারোয়ান যথারীতি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল এবং বলল গত 8 বছর যাবত ওই বিল্ডিং এ কেউই থাকে না। আমি অবাক হয়ে যাই, কারণ গতকালই ওই বিল্ডিং এ আমি একটা ওয়েডিং শুট করে আসলাম। আমি জিজ্ঞেস করলাম কেন 8 বছর যাবত ওই বিল্ডিং এ কেউ থাকে না কেন। তারপর উনি বলল ওই বিল্ডিং এর যে মালিক ওনার 2টো সন্তান ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওনার ওয়াইফ মারা যাওয়ার পর উনি দ্বিতীয় বিয়ে করেন। এরপরে একটা সময় উনি নিজেও মারা যান। এরপরে ওই ছেলে এবং মেয়ের যে সৎ মা ছিল সে ওদের উপর অনেক টর্চার করতো। তো একটা সময় ছেলেটার বিয়ে ঠিক হয়। যেদিন বিয়ে ওই দিন ছেলেটারও কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সকালবেলায় ওই সৎ মায়ের সাথে মেয়ের অনেক বড় রকমের একটা ঝগড়া হয়। এত বড়ই ঝগড়া হয় যে মেয়ে তার সৎ মাকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয় এবং দুজন ওখানেই মারা যায় আর বিয়েটাও ক্যান্সেল হয়ে যায়। এরপর আর বিয়েটা হয়নি। আমি এটা শুনে আরো বেশি ঘাবড়ে যাই। আমি সোজাসুজি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে আমি আমার ক্যামেরাটা বের করি, একটু চেক করি। সব থেকে অবাক করার ব্যাপার হলো ক্যামেরাটাতে ছবি ছিল কিন্তু কোনো মানুষের ছবি ছিল না, শুধুমাত্র পুরনো বিল্ডিংটার 8 বছর পুরনো যে বিল্ডিং হয়ে থাকে রুমের ভিতরে ওই রকমের ময়লা আবর্জনা। বাট আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলেছি, যেমন একটা ওয়েডিং এর ছবি তোলা হয়ে থাকে ঠিক তেমনই ছবি তোলা হয়েছে, কিন্তু সব পুরনো বিল্ডিং আসবাবপত্র এইসবের ছবি তোলা হয়েছে। কোনো মানুষই ছিল না ওখানে। এটা দেখে আমি আরো বেশি ভয় পাই। তো আমি চিন্তা করলাম যে এখানে আর এক মুহূর্ত থাকবো না, যে করে হোক আমাকে বাড়ি ফিরতে হবে। আমি সব নিলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। আমি যখন ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হবো ঠিক তখন দেখি ওই আপুটা আমার
রুমের সামনে দাঁড়িয়ে আছে, তার শরীরে রক্ত মাখা। আমি ধরে নিয়েছি আমার ফ্রেন্ড আর বেঁচে নেই, আমাকে ওখান থেকে পালিয়ে ফিরতে হবে। কিন্তু আপু আমার দিকে দৌড়ে এসে আমাকে নিয়ে 4 তলার গ্লাস ভেঙে নিচে ঝাঁপ দেয়। সে আমাকে মারার জন্য একটা হাত গলার উপরে চেপে ধরে। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি প্রচুর পরিমাণে ঘামছিলাম। আমি বোঝাতে পারবো না ঠিক ওই মুহূর্তটা কেমন অনুভব হচ্ছিল। আমি বারবার খেয়াল করছিলাম যে আসলে আমি জীবিত কিনা, আমি বেঁচে আছি কিনা। এমন স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডটাকে ফোন দিই, শুধু এতটুকুই বলি তুই ঠিক আছিস। ও জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে, জাস্ট আমি ফোনটা কেটে দেই। এরপরে আমি যখন ওয়াশরুমে যাই তখন যেটা দেখি সেটা হচ্ছে আমার গলার পরে আঙুলের ছাপ ছিল। বাট আমার মনে হচ্ছে সেটা হয়তো আমি ঘুমের মধ্যে আমার নিজের হাত থেকেই নিজে গলা চেপে ধরেছি, এই টাইপের কিছু একটা হতে পারে। বাট আমি ওই ফিলিংসটা কোনোদিনই ভুলতে পারবো না। মানুষের মৃত্যুটা এতটা কষ্টের হতে পারে, আমি অনুভব করেছি মৃত্যুটা কতটা কষ্টের হতে পারে। এটা আপনাদের ভালো লাগবে কিনা সেটা আপনাদের ব্যাপার, বাট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, আমরা চলে যাচ্ছি ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোত্থেকে এসেছেন যদি একটু বলতেন। রাসেল ভাই, আমি ফাহিম, আমি এসেছি রামপুর থেকে। শুনি আপনার ঘটনা। রাসেল ভাই, আমার যে গল্পটা সেটা মূলত আমার না, আমার একটা ফ্রেন্ডের নাম ইশতিয়াক। সে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা। তো তার সরকারি কর্মকর্তা হওয়ার কারণে যেটা হয় যে তাদের বিভিন্ন জায়গায় তার পোস্টিং হয়। সে পোস্টিং হতে হতে তাদের একটা জায়গায় পরে ব্রাহ্মণবাড়ি একটা এলাকায়। আচ্ছা। তো এলাকার মধ্যে তাদের যে বাড়িটা ছিল সেটা পড়েছিল একটি প্রাইভেট প্রপার্টির একটু পাশ থেকে। তো যেটা হয়েছিল যে 3 রুমের বাসা ছিল এবং আমার যে ফ্রেন্ডটা, সে ফ্রেন্ডের রুম ছিল একদম শেষ মাথায়। আচ্ছা। এবং শেষ মাথায় পড়ার কারণে ওই যে প্রাইভেট প্রপার্টির কথা বললাম ওটার একদম মানে বাউন্ডারির মধ্যে পড়েছিল তার রুমটা। ফলে সে যদি মানে তার রুমে জানলা খুললে ওই বাউন্ডারির ভিতরে চোখ পড়তো এবং সেখানে কিছু ছোট ছোট ঝোপঝাড় ছিল। ঝোপঝাড় মানে একদম পুরো জঙ্গল টাইপ না, জাস্ট হালকা পাতলা গাছপালা দু একটা। তো রাত্রেবেলা স্বাভাবিক কোনো লাইট টাইট ঠিকানা, কারণ মহাশয় শহর, ওখানে জাস্ট হালকা অন্ধকার থাকে। তো ঘটনা অনুসারে সে একদিন প্রথম কয়েকদিন তার কোনো সমস্যা না খুব একটা বাসার মধ্যে। তো কয়েকদিন যাওয়ার পর সে দেখতে পায় যে তার যে ঝোপঝাড় যেটা, সেখান থেকে যে ছোট ছোট বিন্দু বিন্দু আলো জ্বলছে। এখন সে মনে করে হয়তো জোনাকি পোকা বা ওই ভিতরে বাসা থেকে কোনো আলো বের হচ্ছে। তো সে ওটাকে আর কোনো পরোয়া করে না, সে জিনিসটাকে নর্মালি ফেলে দেয়। তো এরপর যেটা হয় যে সে কয়েকদিন পর জিনিসটা লক্ষ্য করে যে ওটা জিনিসগুলো একটা জায়গায় ফিক্সড হয়ে আছে, স্থির হয়ে আছে এক জায়গায়, মানে ওটা কোনো মুভমেন্ট নেই, মানে এক জায়গায় সেই জিনিসগুলো জোড়া জোড়া অবস্থায় এক জায়গায় স্থির হয়ে আছে। তো ফলে যেটা হয় যে সে বুঝতে পারে যেটা জোনাকি পোকা হতে পারে না, কারণ জোনাকি পোকা যেটা হয় যে আর জলে নেভে এবং এগুলো উঠতে থাকে জিনিসগুলো। তো সে প্রথম জিনিসটা করে তার মাকে বলে। তার মা বলে যে হ্যাঁ হয়তো হতে পারে কোনো আলো টালো বা অন্য দূর থেকে আসছে, তুমি জিনিসটাকে হয়তো অন্যভাবে দেখছো। সে ওটাকে সেভাবে আমলে নেওয়ার পর সে কয়েকদিন যাওয়ার পর দেখে যে ওই জোড়াগুলো আরো বাড়ছে দিন দিন, ওই যে আলোর জোড়াগুলো দিন দিন আরো বাড়ছে এবং বাড়ছে পর জোড়াগুলো আরো উজ্জ্বল হচ্ছে। আগে মানে ছোট আলো স্তীমিত আলো ছিল, জিনিসগুলো আরো বড় হচ্ছে দিন দিন এবং উজ্জ্বল হচ্ছে আরো। হ্যাঁ। তো সে এই জিনিসটা দেখার পর সে জিনিসটা আরো ভয় পাওয়ার পর তার মাকে আবার একই কথা বলে, তার মা একই কথা বলে যে তুমি তোমার হ্যালুসিনেশন টাইপের কিছু একটা, যে তুমি জিনিসটাকে ভয় পাচ্ছ। তো যেটা হয় যে এরপর যে 1 মাস পর ভয়ঙ্কর কাহিনীগুলো মানে শুরু হয়। মূলত সে দেখতে পারে আসলে কোনো আলো না, ওগুলো মূলত কোনো মানুষের চোখ টাইপের কিছু ছিল। সে বুঝতে পারে যে জঙ্গলের মধ্যে অবয়ব টাইপের কিছু একটা বের হয়ে আসছে, মানে দিন যত যাচ্ছে জিনিস কত তার জানলার কাছের দিকে আসছে। আচ্ছা। এবং পরবর্তীতে 1-1.5 মাস হওয়ার পর সে পুরো বুঝতে পারে যে হ্যাঁ ওগুলো মানুষ, এবং রাত্র হলেই ওগুলো তার জানলার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তারা কোনো কিছু করতো না, তারা কোনো ভৌতিক কোনো কর্মকলাপ করতো না, যারা জাস্ট দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতো জানলা থেকে। এবং যতদিন যায় এবং একটা দিন কয়েকদিন 1-1.5 মাস পর জিনিসটা অনেক ভয়ঙ্কর রূপ নেয়। বলতে সে রাত্রবেলা যথারীতি সবাইকে জিনিস শেয়ার করে, তার বাবা বলা সেটাকে সকালবেলা আমার জিনিসটা দেখবো, এই প্রপার্টির মধ্যে দেখবো যে আসলে কাহিনীটা কি। কিন্তু রাত্রবেলা তারা যে যখন ঘুমাতে যায় তখন সে দেখতে পারে যে জানলা খুলে যে 4-5 জন লোক তার জানলার সামনে স্থির হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, মানে যে আলোগুলো দেখতো সেগুলো একদম তার জানলার সামনে। আচ্ছা। এবং মানে কয়েকজন লোক তার দিকে স্থির তাকিয়ে রয়েছে, তারা কিছু কথা বলে না, তাদেরকে জিজ্ঞেস করে সে আপনার কার, আপনারা কি চান, তারা কোনো অ্যান্সার দেয় না, তারা জাস্ট তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখার পর সে প্রচন্ড ভয় পায় এবং তার মা বাবাকে ডাক দেয়। তার মা বাবাকে সে একই জিনিস দেখে যে হ্যাঁ কয়েকজন লোক এসে তার দিকে তাকিয়ে রয়েছে, এবং তারা তাদেরকে ডাক দেয়, তাদেরকে জিজ্ঞেস করে, তারা কোনো কথা বলে না, একদম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে।
একদম তাকিয়ে থাকে এবং সবচেয়ে আজব বিষয় 4-5 জন লোক থাকে, একজন হলে কথা ছিল 4-5 জন লোক তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা জিনিসটা বুঝতে পারে যেটা ভয়ঙ্কর কিছু রূপ দিতে পারে। পরে তারা পুলিশে ফোন দেয় এবং পুলিশে ফোন দেওয়ার পর ওই এলাকার মধ্যে যেটা বললাম যে প্রাইভেট প্রপার্টি, সেটার মধ্যে ঢুকে দেখে যে না ওখানে কিছু নেই, জাস্ট ঝোপঝাড়, যেটা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। তো এরপর এই ছিল কাহিনী। তো পরে তারা ওই বাড়িটা পরে চেঞ্জ করে ফেলে। ওকে, সো আপনি বলছিলেন যে ওই বাসাটায় জানালার কাছে যারা আসে, কয়জন মানুষ আসেন? তার কথা মতো 4-5 জন। 4-5 জন মানুষ আসে এবং তারা কোনো কিছু করে না, কিছু করে না, ডিস্টার্বও করে না, কিছু করে না, জাস্ট তাকিয়ে থাকে তার দিকে। জাস্ট তাকিয়ে থাকে। হ্যাঁ। মানে এটা তাও রাতের কোন সময় ঘটে আপনার কোনো আইডিয়া আছে? রাতে সে যেটা বলছে সে সারা রাত থাকতো তারা। সারা রাতই থাকতো, এবং সারা রাত যদি ওই ঘরে কাউকে থাকতে হয় তাহলে ওদের সঙ্গে নিয়ে থাকতে হবে এবং সে জানলা বন্ধ করে থাকতো। সে মনে করতে চলে গেছে তারা। চলে যায় আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং পরবর্তী অতিথিকে আমরা একটু প্লিজ আপনার পরিচয়টা দিবেন, তারপরে আমরা শুনবো যে আপনি আপনার ঘটনা শুনবো আর কি। কোথা থেকে এসেছেন, আপনার নামটা বলেন। আমি রাকিব হোসেন, আসছি কাওলার থেকে। ওকে, তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, অ্যাকচুয়ালি ঘটনাটাই ঘটেছিল আমার একটি আঙ্কেলের সাথে। আঙ্কেল একসময় তার পারিবারিক একটি ঝগড়ার কারণে আন্টি থেকে একটু দূরে, ওদের দোতলা আছে, দোতলা কমপ্লিট হয়নি, তো দোতলাটি স্টোর হিসেবে ব্যবহার করে, তো সেখানে শুয়েছিল রাত্রেবেলা। তো উনি চিন্তা করছিল যে উনি আজকে আর ঘরে যাবে না, রুমে যাবে না, দোতলায় থাকবে। তো একটি পর্যায়ে দরজাটি খোলা ছিল। একটি পর্যায়ে দেখতে পেল যে কোনো বাইরের আলোতে দেখতে পেল কোনো একটি কিছু মানুষের অবয়ব তার রুমে আসলো। উনি ভাবলেন হয়তো বা আন্টি এসেছে রাগ ভাঙাতে, তো উনি চুপচাপ শুয়ে থাকলেন। একটা পর্যায়ে যেটি হলো যে ওই অবয়বটা এসে আঙ্কেলের বডিতে বসে পড়লো, বসে সরাসরি আঙ্কেলের গলা চেপে ধরলো। তখন আঙ্কেল সরিকে ওনার হাতটা তুলো, বুঝতে পারলো যে এটা মানুষ নয়, লোমশ একটা প্রাণী। তো আঙ্কেল বুঝতে পারলো যে এটা মানুষ নয়, সাথে সাথে সে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিল। একটি পর্যায়ে সেটা আস্তে আস্তে তার বুক থেকে শরীর নেমে গেল, নেমে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। আঙ্কেল সেখানে আর একটি মুহূর্ত থাকলেন না, সরাসরি নিচে নেমে আসলেন। নিচে নেমে দরজা নক করলেন। ঠিক কিছুক্ষণ পর আন্টি এসে দরজাটা ওপেন করলো। তখন দেখতে পেল তারা সবাই ঘুম চোখে আছে। এই কাজটি এটি অবশ্যই আন্টির করা নয়, কোনো মানুষেরও কাজ নয়। আঙ্কেল বুঝতে পারলো, তারপর সাথে সাথে আঙ্কেল ঘরে চলে আসলো। পরের দিন সকালবেলা এটি সবার সাথে শেয়ার করলো ঘটনাটি। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমি রাকিব, এসেছি গাওলার থেকে। জি। তো রাসেল ভাই, যে পরবর্তী যে ঘটনাটা বলবো সেটা একটি অ্যাম্বুলেন্স নিয়ে। আমাদের একটি ড্রাইভার নাম জয়নাল আঙ্কেল। তো উনি আগে গাড়ি চালাতো একটি অ্যাম্বুলেন্সের, কোন একটি মেডিকেলের নাম বলতে নিষেধ করেছে। তো ঘটনাটি ছিল একটি লাশ নিয়ে, তাকে একটি লাশ নিয়ে যেতে হবে ঢাকার বাইরে। তো এই সময়টিতে তিনি ছিলেন হসপিটালে। তো এখানে আপনার একটি যারা আত্মীয় স্বজন আছে লাশের, তারা অনেক রিকোয়েস্ট করলো যে হ্যাঁ আপনি নিয়ে যান লাশটি। তো উনি বলতেছেন যে না, এখন অনেক দেরি হয়ে গেছে, তো এটা সকাল সকাল হলে ভালো হতো। একটি পর্যায়ে না, আত্মীয় স্বজনরা বলছে যে হবে না, আপনাকে এখনই নিতে হবে, তো এটা সব রেডি আছে, আপনার জানাজা হলেই এটা মাটি দিয়ে দিবে। তো ঠিক আছে, একটি পর্যায়ে সে রাজি হলো এবং তার সহকারীকে বললো যে চলো গাড়িতে চলো, একসাথে চলে লাশটি নিয়ে যায়। আর সেখানে দেরি না করে, যেহেতু ঢাকার বাইরে যেতে হবে, তো তাতেই রেডি হতে হবে। আচ্ছা। একটি সময়ে তারা রওনা দিল। ঢাকা পার হতে হতেই রাত হয়ে গেল। রাত হয়ে যখন ঢাকা পার হয়ে তারা গ্রামে প্রবেশ করলো, ওই সময়টিতে আনুমানিক 2টা বাজে। তো একটি পর্যায়ে যেতে যেতে দেখা যায় যে উনি যে ড্রাইভার জয়নাল আঙ্কেল, তিনি বলে তার সহকারীকে চলো অনেক তো গাড়ি চালিয়েছে, তো একটু কিছু খেয়ে নিলে দেখা যায় ঘুম ভাবটা চলে যাবে। তো একটা পর্যায়ে দেখা যায় রাস্তা থেকে নেমে কিছুটা দূরে দেখা যায় যে একটা দোকান আছে, চায়ের দোকান। তো উনি গাড়িটা রাস্তার সাইডে রেখে ওরা দুজনে চলে আসলো সেই দোকানটিতে। দোকানে এসে বসলো, কিছু খাওয়া দাওয়ার পর সহকারীকে বললো যাও তুমি যাও, গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি, আমি বিল দিয়ে আসতেছি। একটি পর্যায়ে যে সহকারীটি চলে গেল, সে একটু পর দৌড়ে আবার ফেরত আসলো, সে হাঁপাতে আসে। তো জয়নালকে জিজ্ঞেস করলো কি রে, তোর কি হয়েছে? পরে বলতেছে যে ওস্তাদ, সামনে যেটা দেখতে পেলাম, যে গাড়ির সামনে দেখলাম যে গাড়ির যে পিছনে যে লাইট জ্বলছে, সেখানে দেখতে পেলাম যে ছায়াটা দেখতে পেলাম যে লাশটা বসে আছে। তো জয়নালকে বলতেছে যে না, তুই এটা হয়তো বা ঘুমেতে ভুল দেখছিস, এটা কিছু না, ঠিক আছে? পরে না কয় আমি দেখছি, যেটা দেখছি শিওর দেখছি। তো
বলছে না তুই ভুল দেখছো, আচ্ছা আস আমার সাথে আস। পরে ওনারা দুজন গাড়ির দিকে আগাচ্ছে, দূর থেকে দেখতে পেলো একটা পর্যায়ে যে ঠিকই লাশটি বসে আছে, ছায়াতে সেটা দেখতে পেল, গাড়ির পিছনটিতে দেখতে পেলো যে লাশটা বসে আছে। তো তারা তো দেখতে পেলো আসলেই তো আপনার জয়নালকে বললো আসলেই তো লাশটা তো বসে আছে, তো কি করা যায়? তো গাড়ি তো বসতে পারতেছে না, খুব ভয় পাচ্ছে দুইজন। তো ওরা কি করলো যে গাড়ির আপনার অ্যাম্বুলেন্সের যে ফ্রন্ট সাইডটি আছে যে গ্লাসটি, সেই গ্লাসটির সামনে এসে দাঁড়ালো এবং উকি দিয়ে দেখতে চেষ্টা করলো যে আসলে লাশটি এখন মানে কি অবস্থায় আছে। তো এখন চিন্তা করতেছে যে গাড়িটা কি চালাবো না চালাবো না। তো একটি পর্যায়ে যখন উকি মেরে দেখতে চায় যে লাশটি কি অবস্থায় আছে, হঠাৎ করে দেখে লাশটি তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। এইটা দেখে তো সহকারী একদম অজ্ঞান হওয়ার অবস্থা, মানে একটা চিৎকার দিয়ে অবস্থা। জয়নাল আঙ্কেল কোনো কথাই না বলে তার হাতটা ধরে দিল এক দৌড় দিয়ে ওই দোকানের সামনে যেয়ে তারা দুজন খুব হাঁপাইতে লাগলো। তখন দোকানদার বললো যে কি হয়েছে, তখন তারা বললো যে এই ঘটনা। সেই থেকে তারা আর গাড়ির কাছে যাচ্ছে না, বলছে যে ঠিক আছে যেভাবে থাক এখন থাকুক, দেখা যায় পরে কি হয়। গ্রামের যে মানুষগুলো ওনারা তাড়াতাড়ি উঠে যায়, প্রায় ফজরের পরপরই তারা উঠে যায়। ওনারা ওয়েট করলো, প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করলো, আজান দিল। তো ফজরের সময় কিছু মানুষজন আসলো, এসে তাদেরকে সবকিছু খুলে বললো এই ব্যাপার। তখন আচ্ছা ঠিক আছে, তো কয়েকজন মিলে তারপর গাড়িটা সামনে গিয়ে দেখলো, চেক করে দেখলো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তারা রাত্রে যা দেখেছে এটার মধ্যে কিছু মিল নেই, সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো গ্রামের একজন মানুষ নিয়ে গাড়িটাতে বসলো এবং গাড়িটাতে চালিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে দিল লাশটি। ঠিক তখন তারা কি করলো যে সেখানে একটা গোসল করে আবার ঢাকায় ফেরত আসলো। আসার পর সেই জয়নালাকে সেই অ্যাম্বুলেন্সের জবটা ছেড়ে দিল, তখন থেকে সে আর ড্রাইভারি করেনি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। সো আপনার ঘটনা যেটা, সেটা আপনার বাসা দিয়ে জি আমাদের শুনি আপনার ঘটনাটি। জি আসলে ভাই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার আম্মুর কাছ থেকে শোনা, এবং এই ঘটনাটা মানে যখন ঘটেছে তখন অ্যাকচুয়ালি আমার তখন মানে আমি জন্ম হয়নি তখন। আচ্ছা, আমার জন্মের আগে আমার বোনরা তখন ছোট ছোট ছিল। কত বছর আগে হতে পারে এই অ্যারাউন্ড ঘটনাটি? আপনার 30 হবে। আচ্ছা, 30 ইয়ার্স। তার কি ভাই ঘটনাটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এ, জি, মানে অনেক পুরনো এক ল্যান্ডলর্ড থেকে আমার আব্বু একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছিল। আচ্ছা, তার বাসাটা মানে দেখতে পাই খুবই সুন্দর। আপনার দোতলা সুইমিং পুল আছে, আপনার নিচতলা বড় একটা অডিটোরিয়াম মতো আপনার হল রুম, আর এক একটা রুম মানে বিশাল বড়, 350 স্কোয়ার ফিটের মতো অনেক বড় বড়। আচ্ছা, তো মানে বাসাটা মানে আব্বু মানে বেশ মানে খুশি ছিল, আর খুব রিজনেবল প্রাইসও নিতে পেরেছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন মানে বলতে গেলে অনেক কম দামেই পেয়েছেন। অনেক কম দামে ভাই, অনেক কম দামে। একটা 10,000 টাকা সেলফোন যদি আমি 1500 টাকা 2000 টাকা পেয়ে যাই, মানে ব্যাপার ঠিক সেরকম। জি, তার কি ভাইয়া ঘটনাটা হচ্ছে আমরা যখন বাসা কেনার পরে আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার বোনরা যখন থাকা শুরু করলো, তখনকার মানে তখন ভাই সেখানে থাকা অবস্থায় মানে উইদিন 2 weeks এর মানে পরপর মানে বিভিন্ন জিনিস আমরা মানে ইয়ে করতো, অবজার্ভ করতো, ফিল করতো। লাইক আপনার ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, ঘোড়ার শব্দ, মানে ঘোড়া দৌড়ানোর শব্দ আসছে। আপনার নুপুর পড়লে যদি ডান্স করলে যেরকম একটা শব্দ আসছে, ওইরকম শব্দ পাওয়া যাচ্ছে। আমার মনে করেন আমরা বসে সবাই মনে করেন ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করতে, সাব্বুরা আম্মুরা সিলিং থেকে ফ্যান পড়ে গেল, কারোর উপরে পড়েনি, দেখা যাচ্ছে ওই একটু ডিস্টেন্স মিডলের দিকে আছে সেটা পড়ে গেল। আবার মনে করেন ঝুমুর খুলে পড়ে গেল, প্রায় ঘটনাগুলো ঘটতো। তো নর্মালি কিন্তু সিলিং থেকে ফ্যান খুলে পড়া বা ঝুমুর মানে এই জিনিসটা কিন্তু নর্মালি হয় না, একদম সচরাচর না ঘটনাগুলো, খুবই উইয়ার্ড। তা ব্যাপারটা আব্বুর কাছে খুব ভিন্ন লাগলো যে এরকম কেন হইতেছে। তারপরে আমাদের বাসায় যে আপনার মানে কাজের লোকগুলো ছিল, তারা আপনার কাজ করতে পারতো না, তারা অনেকে না বলে চলে গেল, অনেকে ছুটে যেত যে আমরা দেশে যাব, সমস্যা আছে একটু পারিবারিক আমরা যাবো। দেখা যাচ্ছে আমার ছুটি যদি না দিত, না আমার তুমি ঈদে যাবা, ঈদে একবারে বকশিস টকশিস টাকা নিয়ে যাবা, এটাকে কেন যাবা, দেখা যাচ্ছে তারা না বলেই চলে গেল যে টাকা পয়সা লাগবে না, নিয়ে তারা চলে গেল। আবার যারা দেখা যাচ্ছে থাকতেছে, তারা অনেক সময় মানে ফিজিক্যালি ইনজোর্ড হয়ে যাচ্ছে, কারো হাত পাও ভেঙে যাচ্ছে মানে একাকে কাজ করতে করতে তারা মানে কোনোভাবে তারা মানে ব্যথা পাইছে। তো বলতেছে যে আমি এরকম কাজ করতেছিলাম, আমি পিছলাম, মানে খুব বাজে, আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আবার অনেকে এমন ছিল মানে প্যারালাইজড মতো, মুখ টুক বাঁকা গেছে, অনেকে এরকম আম্মু বললো। আব্বু দেখলো যে বাসাটা নেওয়ার পর এরকম কেন হইতেছে, খুব খুব একটা সমস্যা।
আব্বু বললো যে না থাক, আমরা এই বাসা আর থাকবো না, আমরা একটা কাজ করবো না, পুরান ঢাকায় যেই থাকি। তো আব্বু এই বাসাটা থিঙ্ক করলো যে একটা কেয়ারটেকার এখানে আমরা চলে যাই। তো আমরা আব্বুরা এসে পড়লো। তো আসার পরে আব্বুরা মানে মানে ইয়া পায় যে এই বাসা নাকি শুটিং এর জন্য ভাড়া নেবে। তো দিল, ঠিক আছে। বিভিন্ন মুভি, বাংলা চলচ্চিত্র ছবির শুটিং হচ্ছে, তারপর সিরিয়ালের শুটিং হচ্ছিল। কিন্তু সেই ভাই শুটিং চলাকালীন মানে সেই শুটিং এর ডিউরিং এও ওই প্রবলেম গুলো কিন্তু হচ্ছে। কিন্তু তফাৎ হচ্ছে মানে তারা জিনিসগুলো অতটা মানে মাথা চড়া দিচ্ছে না, যে না ঠিক আছে আমরা কাজ করে আমরা চলে, তারা তো থাকতেছে না। আব্বু কিন্তু কন্টিনিউসলি খবর পাচ্ছে ওই কেয়ারটেকার মাধ্যমে। আমাদের জাহাঙ্গীর ভাই উনি বলতেছিল কন্টিনিউসলি যে হ্যাঁ এই এরকম হয়েছে, ওই ওনাদের স্পটলাইট ভেঙে গেছে, ওনাদের ক্যামেরা আজকে হয়ে গেছে, আবার অনেক কিছু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো আব্বু পরে অলমোস্ট মানে 1.5-2 বছর হয়ে গেল। আব্বু বললো যে না এই বাসা আমরা থাক, শুটিং এর জন্য ভাড়া দেবো না, আমরা একটা কাজ করি, এটাকে ভেঙে মানে রেনোভেট করে আমরা নতুন করে বাসাটা আমরা উঠাই। এটা মানে বিল্ডিং উঠা, আপাতত ডুপ্লেক্স বাড়ি, আমরা এটাকে ইয়ে করি, দালানের মতো উঠাই। ঠিক আছে। তো আমরা যাওয়ার পরে মানে আব্বুরা যাওয়ার পরে ইয়ে করলো, আপনার আব্বুরা যখন শুটিং চললো তো মিলাদ টিলাদ পরে। আচ্ছা। তো আব্বু গেল মসজিদের মধ্যে ইমাম সাহেব খানার জন্য। তো বললো যে চলেন এই ব্যাপারে আমাদের পাশে একটু একটা মিলাদ পড়ব একটা নর্মালি। তো বললো ঠিক আছে যাবো। আপনাদের বাসার লোকেশনটা কোথায়? তো বাসার লোকেশনটা আব্বু দিল যে আমাদের এত নম্বর বাসায়, এই যে এখানে এই সেক্টর। তো হুজুর মানে শোনার পরে ভাইয়া একটু ইয়ে হয়ে গেল, মানে নর্মালি একটা কনফিডেন্টলি যে হ্যাঁ চলেন কোথায় যাবো, কোথায় আপনার বাসা। তো সেই কথা শোনার পর না সে একটু নিঝুম হয়ে গেল। বললো যে ওইটা আপনাদের বাসা? বললো হ্যাঁ কেন? বলে না আমার তো আসলে কাজ মনে এসে পড়লো, তো ওইখানে যাওয়াটা তো কেন, আমি আপনার জন্য তখন বসে থাকলাম। আব্বু আবার খুব রেগে গেল, আমি নামাজের সময় আপনার জন্য আমি ওয়েট করলাম, আপনি এখন কথা বলতেছেন। তো আচ্ছা ঠিক আছে রাগ করেন না, আমি যাচ্ছি আপনার সাথে। তো গেল, হুজুর আসলো, আসার পরে মানে ভালোই। আর নর্মালি যেরকম একটা মিলাদ হয় মানে খুব বড় সড়ো করে মিলাদ টিলাদ পড়লো, দোয়া দুধ পড়লো, ইয়াসিন সূরা পাঠ করলো হুজুর মানে বলে চলে গেল আপনি একটু কেয়ারফুলি থাকেন। তো চলে গেল, চলে যাওয়ার পর থাকছিল আব্বু আমরা নর্মালি। তো উনি 2 উইক্সের মতো পার হয়ে গেল, কোনো ঝামেলা হয়? কোনো ঝামেলা হয়নি, একদম স্তব্ধ, সবকিছু যেমন ঠান্ডা। কিন্তু হ্যাঁ ঠান্ডা হওয়ার পরেও মানে উইদিন মানে 2 উইক্সের পরেই মানে এই প্রবলেমগুলো আবার শুরু হয়ে গেল নতুন করে। আর এবার ভাই একটু মানে বেশ জোরসোর ভাবে প্রবলেমগুলো শুরু হলো। যেমন মানে আগের চেয়ে আরো বেশি। আর আগে যেমন ভাইয়া মানে এই জিনিসগুলো যে ঘটতেছে, কারা করতেছে, বা এমন হতে পারে না যে মানে কোনো মানুষ করতেছে, কোনো সাম কাইন্ডস অফ মানে কেউ পজিটিভ ব্যক্তি আমাদের সামনে নর্মালি আছে, হয়তো আমাদের অ্যাবসেন্স থেকে এই কাজগুলো করছে, কিন্তু তেমন না। মানে এবার মানে ফুললি মানে একদম আমরা মানে আব্বু আম্মুরা মানে বুঝতেছিল যে না এবার মানে খুব খারাপ অবস্থা আমাদের, মানে ওনাদের চোখের সামনেই জিনিসগুলো পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে আপনার আলমারি পড়ে যাচ্ছে, একদম অস্বাভাবিক ব্যাপার। মানে আর্থকুয়েক হচ্ছে না, কিছুই না, নর্মালি একটা বড় বড় ফার্নিচার এগুলো পড়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে এতগুলো জিনিস, এতগুলো ঘটনা যে ঘটছে এই বাসাতে, আপনাদের ফ্যামিলি মেম্বাররা কোনোদিন কাউকে কোনো কিছু দেখেছেন? মানে কাউকে দেখেছেন তাদের, আপনাদের ফ্যামিলি মেম্বারের বাইরে? মানে হঠাৎ করে হয় না যে রাতের বেলা কাউকে দেখলাম এই বাসায়, এরকম কাউকে কি কখনো দেখেছেন কেউ? না না ভাই, কখনো দেখেন না? না, এরকম কখনো সামনে আসে না। এরকম আম্মুরা বলছে যে কখনো ওনারা দেখেনি, কখনো। কিন্তু ভাই আমি একটা লাস্ট একটা কথা মানে স্টোরি লাস্টে মেনশন করেছিলাম যে এই বাসায় আমার বিয়ের পর আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স আছে, সেটা আমরা পরে শুনবো, আমরা সেটা পরের বার শুনবো, আমরা শুনে যেতে হবে। কিন্তু কেউ একদম আপনি কনফার্ম যে কেউ কোনোদিন কোনো কিছু দেখেন নাই? না না, কেউ কোনো কিছুই দেখেন। ওকে, তারপরে ভাইয়া এরকম ঘটতেছে, আব্বু দেখলো যে এরকম একটা অবস্থা। তারপর আমাদের এক কাজিন, আমার এক খালাতো বোন আসছিল ওই বাসা থাকতে, সে আমাদের অনেক বড়, মানে আমার যে বড় বোনেরা তাদের থেকেও বড়। এখন ওই আপু আসার পরে মানে রাত্রে সে পানি খাওয়ার জন্য উঠছিল, কারণ আমাদের কিচেনটা শুধু নিচেই গ্রাউন্ড ফ্লোরে, আর অনেক বড় মানে হিউজ কিচেন ভাইয়া, লাইক মানে আপনার মানে বাবুর্চি খানার মতো। তো রাত্রে আপু পানি খাওয়ার জন্য উঠলো, তো ওঠার পর সে নাকি কিছু একটা অবজার্ভ করলো, মানে সে প্রপারলি বলতে পারে না, মানে তার সামনে থেকে একটা মানে ছাওয়ার মতো কিছু একটা গেল, তারপর থেকে নাকি সে আপু মানে একদম মানে ফেন্ট হয়ে মানে ফ্লোরে পড়ে যায় চিৎকার দিয়ে। তো পড়ার পরে তারপরে আব্বু আম্মুরা ওনাকে ইয়ে করে, তো উনি ওই রাত থেকেই এটাও একটা মোটামুটি কিছু একটা দেখা অবশ্য। জি জি জি।
মানে আম্মুর কখনো দেখেনি। ওই আপু যে আমার আপুটা উনি দেখেছিল। কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদের কেউ কোনোদিন কখনো না আমার আপুরা না, আমার আব্বু না, আমার আম্মু না, কেউ না। আচ্ছা, ওই আপুটা। তো ওই রাত থেকে আমার ওই কাজিনটা আমার বেশ অসুস্থ ভাইয়া, জ্বর টর, তারপরে আপনার ব্লিডিং হচ্ছে, লুজ মোশন, নানান প্রবলেম হচ্ছে। তো ওনাকে আপনার বিভিন্ন আপনার ক্লিনিকে মেডিকেলের মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু আশ্চর্য ব্যাপার ভাই, তার নাকি কোনো প্রবলেমই ডক্টররা বের করতে পারেনি। কি হয়েছে, জন্ডিস হয়েছে না, জ্বর হয়েছে না, কোনো কিছু হয়েছে, কিছুই না ভাইয়া। বলে প্রবলেমটা সবকিছু নরমাল, সব নরমাল ভাইয়া, অ্যাবসলিউটলি নরমাল একটা মানুষ। মনে করেন একদম শুকায় গেছে, একদম একদম পুরো শরীর তার সাদা হয়ে গেছে, রক্তের ব্লিডিং করতে করতে তার খুব খারাপ অবস্থা। তারপর অবশেষে আমার সেই কাজিনটা ভাই মারা গেল। মারা গেছে আপনাদের বাসা থেকে? কি এটা? জি ভাই, আমাদের বাসা থেকে মারা গেছে। আচ্ছা, তারপরে মারা গেল। তারপর ভাই মারা যাওয়ার পরে আব্বু দেখলো যে না, এত বড় একটা সমস্যা, এগুলো আমাদের ধরতে গেলে ফ্যামিলি, আমাদের কাজিন, অবশ্যই। আব্বু দেখলো যে আমার বাচ্চার মতো আমাদের এখানে থাকতেছিল, আমাদের সাথে আমাদের ফ্যামিলি একজন, ওরা তো একটা ক্ষতি হলে আমার তো আরো আমার সন্তান আছে, বাচ্চারা মেয়েরা আছে, আমার বউ আছে, ওদের তো একটা প্রবলেম হতে পারে। তা আমার এই বাসায় থাকা যাবে না, আমার একটা কাজ করা হচ্ছে, তো বাসাটা আমি ভেঙেই ফেলবো। আব্বু থিঙ্ক করে ওটা ভেঙে ফেলবে। তো ভাঙার জন্য আব্বু উদ্যোগ নিল ভাইয়া। উদ্যোগ নেওয়ার পরে তো নর্মালি আপনার ওই প্ল্যান্ট রাজিবা আর কি ইঞ্জিনিয়ার দ্বারা সবকিছু করা হয়, সেভাবে সব করলো। তারপর একটা কন্ট্রাক্টরকে আপনার কন্ট্রাক্ট দিল যে এটাকে ভেঙে তারপরে নতুন করে কাজ স্টার্ট হবে। কিন্তু ভাইয়া আশ্চর্য ব্যাপার সেটা, যে বাসাটা কোনোভাবে ভাঙা যায়নি, কাজ স্টার্টই করা যায়নি। কোনো সমস্যা হচ্ছে, হয় লেবার আপনার কোনো ফোন কল পেয়ে চলে যাচ্ছে, ফ্যামিলি সমস্যা হয়েছে, আবার কেউ মনে করেন ইনজোর্ড হয়ে যাচ্ছে, কোনোভাবে প্রবলেম পড়তেছে, তাদের কোনো যে অসুবিধে কাজ করতেছে সেটা ভেঙে যাচ্ছে আনফরচুনেটলি, প্রবলেম তারা ফেস করছে, সমস্যা তাদের হচ্ছে ভাইয়া। তো এখন এই অবস্থাতে কন্ট্রাক্টর বললো যে না, আমি এই কাজ নেবো না, আমি আপনার কাজটাকে ছেড়ে দিলাম, অন্য করা যায়, কারণ আমার হাতে সময় নেই। সে একটা বাহানা করে চলে গেল। তাব্বু থিঙ্ক করলো ঠিক আছে, দরকার নেই। বিক্রির চেষ্টা করছিলেন? ভাই অনেক চেষ্টা করছিলেন, কেউ নিতে চায় না, কেউ দিয়ে করলো না। তারপর আরেকজন কাব্বু দূর থেকে নিয়ে আসলো, এবার উত্তরের সাইডে কেউ না, দূরের একজন, তোমাকে আমরা কন্ট্রাক্ট দেবো, এখানে তোমার লেবাররা থাকবে কাজ করাও, তুমি যেটা বেটার মনে করো, উত্তরের সাইডে আমার কাজটা তুমি করা দিবে। তো লোকটা তো ভাইয়া দূর সাইডে, তো সে তো আর তেমন আমাদের এখানে কিছু জানে না, তা আসলো কাজ করেতে। একই প্রবলেম তারও ভাইয়া, কাজ করতে পারতেছে না, কিছুই না। তো সে বললো যে না, আমি কাজ করতে পারবো না, আপনি একটা কাজ করেন, আপনি এটা অন্য কাউকে দেন। তাবু বলে আপনারা কি লাগাইছেন, আমি আপনাদের কাজ দিয়ে আপনারা নেবেন না, এটা কেমন কথা? এটা কি আপনাদের কাজ না, আপনাদের দায়িত্ব না? আপনি অন্য কাজ পেলে কি আপনি এটা চলে যাবেন? আব্বু ভাবতেছে যে উনি এটা কেন করতেছে, হয়তো অন্য কোনো বড় কাজ পেয়েছে তাল বাহানা। আব্বু কি টাকার তাহলে ঠিক আছে, আমি আরো আপনাকে টাকা বাড়ায় দেবো। বলে টাকার কোনো সমস্যা না দাদা, আমি আপনার বলি, আমার লেবারে কাজ করতে পারতেছে না। দ্বিতীয় ঘটনা হচ্ছে, আমি নিজে খুব অশান্তিতে আছি। আমি আপনার বাসায় কাজ নেওয়ার পর থেকে আমি খুব প্রবলেম ফেস করতেছি। লাইক আপনার, আমি স্বপ্নে দেখি যে এই বাসার কাজ তুই হাতে কেন নিছিস, এই কাজ তুই করে ফেল, নাহলে তোর ক্ষতি হবে, তোর গ্রামে যে বউ বাচ্চা আছে আমি তাতে ক্ষতি করে ফেলবো। আর লেবারদের সমস্যা তো ভাই হচ্ছে। আবার সেই কন্ট্রাক্টর নাকি ভাই, একটা কন্ট্রাক্টর কিন্তু ভাইয়া একসাথে কয়েক জায়গার কাজ সে করায় লেবারদের দিয়ে। সে নাকি আমাদের বাসায় কাজ হাত নেওয়ার পর থেকে সে কোনো কাজই পেত না, কোনো কাজই সে হাতে নেয়নি আর। অত সে নাকি তার রেকর্ড, সে অন্তত 2-3টা কাজ সে একসাথে করায়, বিভিন্ন সাইটে একসাথে করায়। ওকে, তাহলে এরাও ফেল করলো, এরপরে কি হলো? তাব্বু তো ভাইয়া যেটা সত্যি কথা, খুবই ভাঙাও যাচ্ছে না, কারো কাছে বিক্রিও করা যাচ্ছে না। এখন আপনার বাবা তাহলে কি করবেন? এখন আব্বু তো খুব ভাইয়া ওটা আতঙ্কে আছে, কি করবে, খুব ভয়। তো ফ্যামিলি কিছু মানুষের সাজেশনে আব্বুকে বললো যে ঢাকার বাইরে একজন, মেনশন করলাম না ভাই নামটা, আমি খুব ঢাকার একজন নাম করা একজন পীর, দেশের বাইরে? হ্যাঁ, না ঢাকার বাইরে ভাই, ঢাকার বাইরে একজন অনেক বড় নাম করা প্রসিদ্ধ একজন পীর হুজুর, ওনাকে আব্বু নিয়ে আসলো যে আপনি আমার এই বাসার এই প্রবলেমটা একটু দয়া করে আমার আপনি সলভ করে দেন, আপনি তো পারবেন, আপনারা সেই রকম ব্যক্তি। তো সে খুব কনফিডেন্টলি যে হ্যাঁ আমি পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এর বিনিময়ে ভাইয়া সে অনেক টাকা ডিমান্ড করলো, প্রচুর। তো আব্বু থিঙ্ক করলো যে আমার এই বাসাটা আগে ভাঙ্গা প্রয়োজন, তারপর না আমি এটা উঠাতে পারবো। টাকাটার দিকে না দেখি আমি ঠিক আছে, হুজুরে বলে ঠিক আছে আপনি যা চান আমি আপনারা খুব খুশি করে দেবো, আপনি জাস্ট আমাকে এটা সমাধান করেন। তো হুজুর বললো ঠিক আছে। হুজুর ঢাকা আসলো, আমাদের বাসায় গেল, সে 3 দিনের মতো সময় ছিল। তো এসে ফার্স্ট ডেতে আপনার মর্নিং এর দিকে আসলো,
তো বললো যে আপনারা যান, এই 3 দিনের ডিউটিং এ বাসা কেউ থাকতে পারবেন, ইভেন কেয়ারটেকার না, আমি একা থাকবো। তো ঠিক আছে আব্বু বললো ওকে থাকেন, তো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বললেন। তো এমনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু জিনিস যা যা প্রয়োজন তাকে দিয়ে আমরা চলে আসলাম। হলো হ্যাঁ, তারপরে চলে আসা হলো। চলে আসার পরে ওই দিন পার হলো, রাতটা হলো এক্স্যাক্টলি ভাই ভোরের দিকে, মানে ফজরের আজান দেওয়ার পর পর সেই হুজুর আব্বাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে মানে খুব মানে একটা ভাইয়া মানে ভয় অবস্থা, সে খুব ফিয়ার আছে, বলতেছে যে ভাই আপনি একটু দয়া করে আপনি বাসা আসেন। তা আব্বু ঘুমের মধ্যে, আব্বু বলে এত ভোরে হুজুর কেন, কি হয়েছে হুজুর? সকালে আসি, 10টা 11টার দিকে আসি। বলে আপনি অনুরোধ করছি আপনি প্লিজ আসেন। আব্বু তারপর একটু মানে এত ভোরে আমরা একটু পুরো ঢাকা মানুষ আমরা সহজে উঠি না ভাইয়া। তারপর আব্বু গেল 8:30 9টার মধ্যে, আব্বু উত্তর হাউস বিল্ডিং এ গেল। যে দেখে আব্বু হুজুর বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে, মানে বাড়ির ভিতরে না, সে গেটের বাইরে রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছে, বাসার এই পাশে, মানে গেটের সামনেও না, দাঁড়িয়ে আছে। আব্বু বললো ব্যাপার কি, আপনি বাড়ি দাঁড়ায় কেন? তো বলতেছে ভাই আমি আপনার মাফ করেন, আমি আপনার এই কাজ করতে পারবো না। আব্বু বললো কেন? আপনি এই কথা বলতেছেন, আপনার ভরসা, আপনি আমাকে 3 দিনের সময় দিলেন, আমি আপনাকে নিয়ে সাতটাখানি কথা বলছেন। বলে আমি আপনার মাফ করেন, কোনোভাবে আমি এই কাজ করতে পারবো না। আমি কেন? পৃথিবীর কোনো হুজুরই পারবে না, কেউ পারবে না আপনার কাজ সমাধান করতে। আব্বু বললো কেন? বলে না আমি এত কিছু বলতে পারবো না, আমি পারবো না। আব্বু বলতেছে আপনার তো বলতে হবে, আপনি কেন করবেন না? তো সে জাস্ট আব্বুকে মানে একটু দূরে নিয়ে আব্বুকে যাওয়ার সময় বাড়িটার দিকে লক্ষ্য করে বললো যে দেখেন এই বাসায় মানে একটা মানে যদি কোনো বাসায় প্রবলেম থাকে, কোনো জায়গায় একটা স্থানে যদি স্পেসিফিকলি একটা জায়গায় যদি প্রবলেম থাকে, হন্টেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, একাধিক 1-2টা এভাবে সলভ করা যায়, কিন্তু একটা বিশাল বড় যৌথ ফ্যামিলি সরানো মোটেও সম্ভব না। তার মানে এরা একজন না, অনেকজন মিলে এই বাসায় থাকেন, ফ্যামিলি মেম্বাররা। তা আব্বু এটা শোনাবো বলে কি বলতেছেন? বলে হ্যাঁ, আর আপনি দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই বাসায় থাকার কথা আর এই বাড়ি ভাঙ্গার কথা আপনি ভুলে যান। আপনি এই বাসায় থাকার কথা চিন্তা করেন না কোনো মতে, আর আপনি এই বাসায় ভাঙ্গার আপনি স্বপ্ন কখনো দেখেন না যে আপনি বাসা ভাঙবেন। আব্বু বলে এটা কেমন কথা বলতেছেন আপনি? আমি আপনাকে জিজ্ঞেস করে ভাঙবো নাকি? আমার প্রাইভেট প্রপার্টি। আব্বু আপনি যান। তো ওই অবস্থা আমি চলে গেলাম, আমি আর কখনোই ঢাকার মধ্যে আমি আর আসবো না, পা রাখবো না। সে ভাইয়া চলে গেল। তা আব্বু তো ভাই সে মানে আমার আব্বু নর্মালি খুব সাহসী ভাইয়া, সে নর্মালি মানে কিছু তো আব্বু ছোট থেকে মানে ভয়টা পান, আমার খুব থাকে না যে সাহসী ছেলে। আব্বু মানে ছোটকাল থেকে আব্বু খুব সাহসী টাইপের মানুষ ছিল। তো সেই দিন আব্বু খুব ভয় পেয়েছিল, আমার আব্বু প্রচুর ভয় পেয়েছিল। তো ভয় পাওয়ার আব্বু খুব টেন্স ছিল যে কি একটা মুশকিলে পড়লাম, মানে লোভে পড়ে বাসাটা আমি এত কমের মধ্যে কিনলাম, আমার ফ্যামিলি নিয়ে তো থাকতে পারতেছি না, এই বাসাটা আমি কোনোভাবে মানে ভাঙতেও পারতেছি না, আমি কি করলাম, মানে আমি খালকে দেখে কুমির আনলাম নাকি? আব্বু খুব একটা টেনশনে ছিল। আব্বু অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারতেছিল না, আব্বু বিজনেস সবকিছু। তা আম্মু দেখলো যে এত প্রবলেম, তা আম্মু আবার আন্টির সাথে শেয়ার করলো, আমার বড় খালা। তো বললো এই ব্যাপার আপা, এখন আমি কি করবো? ওই তো খুব টেনশন আছে বাসাটা নিয়ে, কিছু একটা করেন না। তা আপা বলে একটা কাজ কর, একটা হুজুর আছে। তা মা বললো যে না এই প্রবলেম দেখছি, ওই যে ঢাকা বার এক নাম করা হুজুর বুনি আসছিল, পীর হুজুর, ইয়ারাই বলছিলাম, আমরাই বলছিলাম, কিন্তু হয়নি। আম্মু বললো যে আন্টি বললো যে এটা হচ্ছে ভারত থেকে হুজুর থাকেন, উনি আপনার দিল্লির এক বড় দরগা আছে, ওই দরগার ইমাম উনি। বড় আম্মু বলছে যে এই প্রবলেম উনি সলভ করতে পারবেনি, ওনার কাছে সমাধান আছে, মানে খুবই ব্যক্তি উনি, পরহেজগার ব্যক্তি, খুবই ভালো, ওনার কাছে সব ধর্মের লোকেরাই যায়, খুব ভালো একজন দরগার একজন ইমাম। তা আম্মু বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি বলি। তা আম্মু আর বড় আম্মু দুজন মিলে আব্বুরে বুঝেছে। আব্বু যেখানে এত কিছু চেষ্টা করলাম, এখন আরেকবার চেষ্টা করি দেখি। তা আব্বু ঠিক আছে, আব্বু গেল। তা আবার আন্টি বললো যে উনি হয়তো দেশে এবার কোথাও কিন্তু যাওয়া আসা করেন না, আসতে পারে একটা কাজ করে, আমি তো আমার সাথে যাই। তা বড় আম্মু আব্বুর সাথে আসলো, গেল। তা এক্স্যাক্টলি তাই, সে তো বলছে না আমি কোথাও যাই না, আমি আমার দেশের বাইরে আমি কোথাও যাওয়া আসা করি না। তো এই অবস্থা হওয়ার পরে এখন খুব রিকোয়েস্ট করলো আমার বড় খালাও, ওনাকে খুব মানেন, উনি বললেন যে আমি আপনার কাছে রেগুলার আসছি, আপনি আমাকে আমার কথা শুনে, আমার ছোট ভাই খুব মানে আমার বন্ধু খুবই একটা বিপত্তিতে আছে, আপনি একটু ওনাকে রক্ষা করেন। তুমি খুব রিকোয়েস্ট করতে রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি যাবো। আসলে ওনাকে ভাই মানে প্লেনে নিয়ে আসা হইলো, ঠিক আছে সেটা ঠিক আছে। আসলো, নিয়ে আসার পরে সেই এয়ারপোর্টে নেমেই সে বলতেছে যে আমি তার প্রথম থেকে যে এখন ডাইরেক্ট নিয়ে একটু ওয়ার্ড দেখায়, উনি আগে যাক বাসে অনেক রেস্ট করাই,
রিল্যাক্স হবে, তারপর নাহলে কালকে ওনাকে নিয়ে যাবো। কিন্তু সেই এয়ারপোর্টে নিয়ে বলতেছে যে আমাকে আগে ওই বাসায় নিয়ে যাও যেখানে ওই প্রবলেম গুলো হচ্ছে। সে মানে উর্দুতে বলতেছে যে আমাকে ওই বাসায় নিয়ে চলো। তা বলো এখান থেকে যাবেন, আপনার তো মনে হয় ক্লান্ত। বলে যে না না, আমার ক্লান্তি বোধ তোমরা চিন্তা করো না, আমি ডাইরেক্ট ওই বাসায় যাবো। আমি ওই উদ্দেশ্যে আসছি, আমি থাকতে আসি না, ঘুরতে আসি না, আমি যত জলদি সমাধান করে আমি চলে যাবো। তো বললো ঠিক আছে। তো নিয়ে আসলো ওই বাসার মধ্যে। তো এসে আসার পর বাসাটা ভাইয়া মানে সে মানে আসে না এই ধরনের নর্মাল ব্যক্তিরা তো ভাই একটা মানে একটা প্যারানর্মাল প্লেসে গেলে তারা বুঝতে পারে যে কিরকম একটা ঠান্ডা একটা অন্যরকম বুয়ের একটা আবহাওয়া। তো ওনারা ভাই আরো বেশি বুঝবেন ডেফিনেটলি। তো ঢুকার পর ভাইয়া উনি মানে ডান পা রাখার সাথে সাথে আব্বুর আন্টিকে বাধা দিলেন যে তোমরা ঢুকো না, তোমরা দাঁড়া, আমি নিজে মানে বাসাটাকে আমি ময়না করে আসি, দেখে আসি। তো বললো আপনি চিনলেন? বলে আমার চিন্তা করুন, আমি দেখে আসবো, অসুবিধা নেই। তুমি গেল তো বেশ, তুমি বলছে যে তোমরা ভিতরে আইসো না, আমি দেখে এসে বলবো, সময় লাগতে পারে। তো গেল। তো অলমোস্ট ভাইয়া 40 কি 45 মিনিটসের মতো সে ভিতরে ছিল। তো ভিতরে আব্বুরা তো খুব টেনশন যে ব্যাপার কি, ওনার কিছু হইলো নাকি, গেলে এখন আসলো না। তা বড় আম্মু বলে যে না থাক, যাওয়া উচিত হইব না, এখন যদি যাবো হুজুর হয়তো খেপে যাবে, আমরা দাঁড়াই উনি আসবে। ঠিক উনি আসলো 40-45 মিনিট পরে। তা আসার পর ভাইয়া মানে আসার সময় আব্বুরা খেয়াল, সে যখন বের হচ্ছে দেখতেছে ওনার হাতে একটা মাথার খুলি, মানুষের মাথার খুলি আর 2টা হাড্ডি, মানে এইভাবে সে এক হাতে। এটা একদম আপনার শিওর দেখেছেন? একদম কনফার্ম। আব্বু আর বড় আম্মু দেখছে। আচ্ছা, নিয়ে আসছে উনি। তো আব্বু আর বড় আম্মু দেখে তো একদম মানে অবাক, কি এটা? বড় আম্মু তো খুব ভয় পেয়েছে, বলছে এটা কি হুজুর? বলছে যে এটা মানে হুজুর লোকেশন দিল দোতলার মধ্যে যে আপনার মাস্টার বেডরুমটা আছে ওইখানের মধ্যে, এই মাস্টার বেডরুমের মধ্যে ছিল। কিন্তু মানে কেমন সিচুয়েশন ছিল যে মানে আমরা এখানে চলাফেরা করতেছি কিন্তু এখানে আছে, কিন্তু আমাদের চোখে ভয় পড়ে নেই, মানে ইনভিজুয়াল টাইপের, মানে ইনভিজুয়াল অবস্থা ছিল। তো হুজুর ওইখান থেকে নিয়ে আসছে, বলে ওই দোতলার রুম, মানে আব্বু বুঝতে হলো যে মাস্টার বেডরুম, চলো ওই রুম থেকে আমি এটা পেয়েছি। তো বললো কি হবে? বললো ওইখানেই ছিল, তো এটা এরকম অবস্থা পেলাম। তো আব্বু বের হইলো। তো হুজুর ওটাকে ওই বাসার ভিতরে, মানে বাড়ি থেকে বের হয় কিন্তু বাসার সীমানার ভিতরে যেখানে গাড়ি রাখা যায়, ওখানে সাইডে ওই ময়লা টলার ডাস্টবিনের ওখানে রাখলো। রাখার পরে আব্বু আর বড় মুখে বাড়ি নিয়ে এসে বলতেছে যে শোনো, এই তোমার বাসার প্রবলেম, যে সমস্যার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করতে পারি। আমি বলবো না যে আমি সলভ করেই ফেলবো, কিন্তু আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম হতে পারে। আব্বু বললো কি হুজুর? তো বললো যে আমি মারাও যেতে পারি। তা বলে এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ আমি মারাও যেতে পারি, তোমার বাসার অনেক বড় সমস্যা। মানে হুজুরটা এত সাহসী ছিল, মানে সে বলতে পারতো যে আমি চলে যাবো, আমি এগুলোর প্রবলেমে নেই। সে বলতো এই বাসার মধ্যে যে প্রবলেমটা আছে এটা সলভ করতে হলে হয়তো আমি মরে যেতে পারি, মরে যেতে পারি, কিন্তু এটার মধ্যে আমার একটা কন্ডিশন আছে। তা বললো কি? তো তুমি যদি চাও আমি বাসার প্রবলেমটা সলভ করি, তা আমার 2টা কন্ডিশন তোমাদের মানতে হবে। এক, আমি যদি মরে যাই, আমার বডিটাকে, আমার দেহটাকে আমার দেশে, আমার ফ্যামিলির কাছে তোমরা হস্তান্তর করবে যেখান থেকে আমি আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ফ্যামিলিটা আছে, আমার বউ আমি যে রেখে আসছি, তাদের রেসপন্সিবিলিটি তো তোমরা নিবা, কারণ আমি তোমাদের সমস্যার জন্য আসছি। আর যদি আমি সলভ করে ফেলি তাহলে তো কোনো দরকার নেই, তাহলে তোমাদের প্রবলেম সলভ করে আমি আমার দেশে চলে যাবো। আর এর বিনিময়ে আমাকে তোমার কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না, আমি এটা মানে এইভাবে করে যাবো, উপকার করবো, মানে আমার কাজ এটা, কারণ আমি এগুলো এখন করেছি, আমার কিছু লাগবে না, আমি আর কারো থেকে কিছু নেইও না। তা আব্বু বলতেছে এটা আবার কেমন কথা বলতেছেন আপনি? তা আব্বু শুনে একটু অবাক। তা বড় বললো যে না হুজুর এটা কেমন? বলো যে হ্যাঁ এটা জানা তো কোনো সমস্যা। তো বড় বলতেছে কি অন্যভাবে সলভ করা যায় না? বলে অন্যভাবে সলভ করার ইয়েতে হচ্ছে কি, যদি অন্যভাবে সলভ করতে চাও এগুলো তো সরাতে পারবে না, মানে এই বাসা যদি ভাঙতে চাও, মানে এর জন্য মানে অনেক কিছু তোমাদের ইয়ে দিতে। ঠিক আছে, সেগুলো হলো, তারপরে কি হলো? মানে মূল জায়গাটায় আমরা জি হ্যাঁ। তারপরে হলো ভাই হুজুরে 1 রাতের সময় নিল, বললো যে মানে তার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো লাগবে। তা বোনার শর্তাকে আছে যে আব্বু বলছিল যে এখানে একটু বলে দেবে। হ্যাঁ, আব্বু বললো যে আমি আপনার বডিটাকে আমি আপনার দেশে পাঠানোর ব্যবস্থা করবো, আল্লাহ না করুক আপনার কিছু হোক, আমি চাই না ক্ষতি হোক আপনার, যদি হয় আমি এটা করবো। আর দ্বিতীয়ত আমি আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কিন্তু হ্যাঁ যাতে আপনার ফ্যামিলি চলতে পারে আমি এতটুকু এই চেষ্টা, আমি ব্যবস্থাটা আমি ওখানে করে দিয়ে আসবো। তো উনি আব্বার কথা শুনে আব্বু বলো ঠিক আছে, কারণ বললাম মিথ্যা বলতে পারবো না যে আমি করবো, কিন্তু আমি আপনার উপর করবো না, আমি কেন করবো? তা উনি হুজুর রাজি হয়ে গেল। তো হুজুর বললো ঠিক আছে আমাকে 1টা রাতের সময় দিতে হবে। তো
তো ঠিক আছে, উনি রাজি হয়ে গেল। তা আব্বু মানে ওনার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো লাগবে, লাইক গোলাপ জল যা যা লাগবে তা আব্বু দিয়েছিল ভাইয়া। সব দেওয়ার পর সে ওই দিন ভাইয়া বিকালে হুজুর থেকে আব্বুরা মানে আব্বু বড় আম্মু সবাই বিদায় নিল। এটা ছিল ওই দিনের পরের দিনের স্টোরি। ঠিক আছে, ওই দিন তো এসে পড়লো। তো বিদায় নেওয়ার পর বিলিভ করবেন ওই দিনই শেষ, মানে যে দ্বিতীয় দিন যে আব্বুরা ওগুলো দিয়ে আসলো বিকেলে, ওই দিনই হুজুরের সাথে শেষ দেখা আব্বুদের। আর হুজুরের সাথে আব্বুদের দেখা হলো না। মানে এই কথা আমার আম্মু যখন বলছিল না, আমার আম্মুর গায়ের লোমটা দাঁড়ায় গেছে, ইভেন তার চোখের মধ্যে পানি এসে পড়ছে। মানে এত একটা বিভৎস একটা সমস্যা ছিল। এটা সেই 30 বছর আগেই ঘটছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তো এই একটা অবস্থা। তা এখন আব্বুরা বিদায় নিল, নিয়ে এসে পড়লো। তো এখন আব্বারা তো একটু মানে মনে একটু ভয় ছিল, ট্রুথফুলও ছিল যে হ্যাঁ এবার হয়তো সলভ হবে, এই হুজুর করতে পারবে। যেহেতু উনি আসার পরে একটা যে মানে স্কুল মানে মাথার খুলি হাড্ডি বের করলো, এই হুজুরি পারবে, একটা বিশ্বাস ছিল। আবার আম্মু বলতেছে হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো, দেখো উনি সলভ করবে, আমি তোমার বলছিলাম না। তো কনফিডেন্স ছিল, ঘুমাইলো ওই দিন। তো পরের দিন ভাই সকাল সকাল মানে 10টার মধ্যে তারা বাসায় গেল। তো যার পর ভাই দেখে গেট তো ভিতর থেকে লক। তারপরে মানে ঢোকার জন্য মানে মেইন গেটের পাশে ভাই দরজা ছিল, জানালা ছিল। তো কাঁচের জানালাটা ভেঙে আপনার জানলার ইয়েটা খুলে তারপর আপনার হাত ঢুকিয়ে আপনার দরজার কড়াটাকে আপনার ওপেন করলো আব্বু ইয়েতে উঠে। তো ওপেন করার পর ভাই ঢুকে দেখে মানে ঢুকে যে এখন একটা অবস্থা দেখলো তারা, মানে গ্রাউন্ড ফ্লোরে যে মানে মাঝে যে স্টেয়ার্সটা ডুপ্লেক্স মানে দোতলা যাওয়ার যে স্টেয়ার্সটা, ওই স্টেয়ার্সের সামনে হুজুর ভাই পড়ে আছেন। পড়ে ভাই তার মানে পুরো ফ্লোর তো ব্লিড অবস্থায় আছে। তার নাক চোখ দিয়ে আর কান দিয়ে ভাই, মুখ থেকে না ভাই, নাক চোখ আর কান দিয়ে তার রক্ত বের হচ্ছে। আর ভাই তার মাথাটা কেমন অবস্থা ছিল, মানে ভাই আমরা কোক মানে ক্যান খেয়ে ভাই কোক খাওয়ার পর ক্যানটা যদি আমরা ভাই ইয়ে করি মানে ক্রাশ মানে যদি আমরা ইয়ে করি যেভাবে ট্যাপ খেয়ে যায় না, মানে ভাই তার মাথাটা ভাই এরকম ট্যাপ একটা অবস্থা হয়ে গেছে। ওকে, এরপরে ভাই আমরা মানে আমার ফ্যামিলি আর বাসা থাকতেই পারলো না। তারপরে তারা চলে তারপরে আপনারা কোনো চেষ্টাও করেন নাই? মানে সবভাবে আব্বু ফেল হয়ে গেল। আপনার ঘটনা শুনি আমরা। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল আমি যখন খুব ছোট, যখন আমি ক্লাস 2 এ পড়ি রিমেম্বার, তখন হঠাৎ করে একদিন রাতে এমন হয় যে মানে ঘটনাটা শুরু থেকে যে আমাকে কেউ সকালবেলা নামাজ পড়তে ডাকতেছিল। তো আমি চিন্তা করলাম যে কে এরকম সকালবেলা নামাজ পড়তে ডাকতেছে। আমি উঠে গেলাম যে আমাকে কে ডাকতেছে, আচ্ছা ঠিক আছে পরে উঠতেছি হ্যাঁ বলে। তারপর তাকায় দেখলাম যে আসলে কেউ নেই, দৌড়ায় মামুনি আব্বুর রুমে চলে গেছি। দেন যাওয়ার পরে মামুনিকে বলতেছি যে তোমরা কি আমাকে ডেকেছিলে? তখন বলতেছে যে না আমরা তো উঠিনি। তারপর ওটা বলার পরে আমি ভাবলাম যে কে না কে করছে, ভীষণ মানে ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছি। তখন থেকে আমার মধ্যে যে একটা ভয়টা ঢুকে গেল, ওটা আমি কোনোভাবেই আর কি রিডিউস করতে পারিনি। দেন ওটা তো চলে গেল সেদিন। তার কিছুদিন পরে থেকেই আবার আমার নানু আসছিল এরা মাঝখানে। তো নানু এসে বলেছিল যে তোমার বাসার সামনে মানে আমার জানালার পাশে একটা নিম গাছ ছিল, তো বলছিল যে তোমার নিম গাছে তুমি দেখে নিও, যে তুমি সাবধানে থেকো, নিম গাছে কিছু মানে সে মানে তার সাথে হয়তো প্যারানর্মাল কিছু ঘটতো, যার কারণে তার মনে হয়েছিল যে ওখানে কেউ কিছু আছে। তখন ওটা নোটিস করে আমি তো মানে মনে নিজে ভাবতাম যে আসলে কি এরকম আছে না, আমি নিজে নিজে আরো ভয় পেয়ে গেছি যেহেতু ওই ঘটনাটা আমার ঘটে গেছে। দেন ওটার পরে বললাম যে মাউনিকে বললাম যে মাউনি এরকম এরকম নানু তো এসব বলছে, যখন কেউ মাউনি বলে যে না তো ওসব কিছু না, তুমি এসব ইয়ে দিও না। পরের দিন এরকম মাঝখানের মধ্যে এরকম হয়েছে যে আমি রাতের মধ্যে মিষ্টি খেতাম অনেক। আমি বলতেছি যে আমি না জানো অনেক মিষ্টি খাই। মানে বলে কি তুমি কিসের মিষ্টি খাও, স্বপ্নটা দেখো। আসলে কি এটা আমি প্রতিদিনই দেখতাম, আসলে প্রতিদিনই এরকম হতো যে আমি মিষ্টি খাচ্ছি। তো আমাকে এরকম এই তো কতদিন কেটে গেছে, তো আমি ছোট মানুষ, তো কেউ আমার কথায় পাত্তা টাত্তা দিত না। দেন আমাকে হঠাৎ করে মাঝখানে এরকম হয়েছে যে আমার শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছে। এখন এই শ্বাসকষ্টটা হওয়ার কারণে তো আমার আব্বু চিন্তা করলো যে কোনো ডাক্তার দেখায়। তো ডাক্তাররা অনেক এক্সরে করলো, অনেক কিছু করলো, বলতেছে যে না হয়তো আপনারা হাজবেন্ড ওয়াইফ বাসায় কোনো রকমের কিছু করেন, দ্যাটস ওয়াই মনে হয় ওইটা ভয় থেকে ওর শ্বাসটা উঠে। আমার কিন্তু এমনিতে কোনো আমার এরকম শ্বাসকষ্টের কোনো সমস্যা নেই।
পরে যে এখন তো এটা শ্বাসকষ্ট কখনো থামে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যখনই মিররে তাকাই তখনই আমার নিজের ফেসটা খুব বিকট মনে হয়, কেন জানি আপনার না। কাছে আপনার ফেসটাই হ্যাঁ, অস্বাভাবিক হ্যাঁ লাগে। আমার কাছে Okay. এটা দেখে আমি খুব চিৎকার করি, আর আমার শ্বাসটা আরো পরিমাণ বেড়ে যায়। তো আমার একটা হুজুর আন্টি ছিল, হুজুর আন্টি আমাকে দেখে বলতো যে তুমি এমন কি দেখতেছো। আমার মাউনি বলতো যে জানি না ওকে কি দেখে আর কিসের জন্য এরকম চিৎকার করে। আর টিচাররা আসলেও মানে হঠাৎ করে এরকম উঠে যেত আর বলতো যে মনে হয় পড়ার ভয় এরকম করে। আসলে এরকম পড়ার ভয় না, মানে আমার এটা আসলেই হতো, কিন্তু কেউ বিশ্বাস করতো না এটা। তো ওটা গেল। পরে যে আব্বু চিন্তা করলো যে এবার হুজুর ডাকি, দেখি হুজুর ডেকে কিছু হয় নাকি। তো হুজুর ডাকছে, ডাকার পরে এরকম ঝালো টালো, তো হুজুর বলতেছে যে ওর সাথে কেউ কিছু আছে, এখন ছোট মানুষ তো, এখন ওকে হয়তো কয়েকদিন পরে ছেড়ে দিতে পারে, আমি এখন ঝাড়া টাড়া দিই, তাবিজ টাবিজ ওর সাথে রাখেন। আমি কখনো তাবিজ রাখতে পারি না, আর আমার না কেন জানি এটা বিলিভ হয় না যে তাবিজ রাখলে কি সবকিছু হবে এরকম। তার আমি যে মানে ছোটবেলা থেকে একটা আমার নামাজ পড়ার একটা খুব ইয়ে ছিল, তো ওখানে তো চলে গেল। তারপর এখন এটা কয়েকদিন অফ ছিল মাঝখানে, তো কিছুদিন পরে এরপর এত ঘন ঘন উঠলো যে মানে আর মানে আব্বু মামুনিও খুব মানে খুব চিন্তিত হয়ে গেছে যে আমার সাথে এরকম কি হচ্ছে, বা ডাক্তাররা কিছু করতে পারতেছে না, কেউ কিছু করতে পারছে না, এমন কি হচ্ছে। পরে হুজুরকে আবার ডাকালো, বলতেছে যে কি হয়েছে। এখন ডাকার পর মানে ওরা বলে যে জিন আসে আর কি। তো বলতেছে জিন আসছে, জিন বলতেছে কি আপনার এই বাসা থেকে চলে যান, এটা আমাদের বাসা। আচ্ছা, তখন বলতেছে যে আব্বু বলতেছে যে টাকা দাও, আমরা যাবো, তুমি টাকা দাও, আমরা কেন যাবো, আমাদের তো বাসা তো সব ঠিকই আছে। আর আমরা অ্যাকচুয়ালি এটা হয়েছিল আমরা ওই বাসাটা কিনতাম, এমন একটা ইয়ে হয়েছিল। তো পরে যে এটা বলার পর এখন আব্বুর তো খুব ভয় ঢুকে গেছে, যেখানে আমার বাচ্চারা ভালো থাকবে না সেখানে আমি এটা কিনে কি করব। তারপরে আব্বু বলতেছে যে না আমি তো এটা ছাড়বো না, তুমি আমাকে টাকা দাও তারপর আমি ছাড়বো, মানে একটা ফানি টাইপের কথা আর কি। তারপরে ওই বলতেছে যে না না যদি না যাও তাহলে ওকে এভাবে আমি রিয়েক্ট করবো, মানে ওকে খুব প্রেসারের মধ্যে রাখতে থাকবো। তো এটা বলার পর আব্বু ভয় পেয়ে আমরা আসলে এটা সুইচ করি বাসাটা থেকে। তো সুইচ করার পরে আমি ভাবলাম যে আব্বু সবাই ভাবলো যে এবার যা চলে গেছে, ওইটাকে আর কি আমাদের বাসায় এভাবে বলে যে বলা বলে, তো বলছি বলা চলে গেছে আর আসবে না, আর তুমি এখন রিল্যাক্সে থাকো মাওনি, তোমার আর কোনো প্রবলেম হবে না। যখন এ বাসায় আসছি আমি ভাবলাম যে আসলে ঠিক হবে, তো অনেক 1-2 বছর কেটে গেছে, আমার কোনো প্রবলেম হয়নি। এরকম হঠাৎ করে একদিন আমরা শুনতে পাই কি আমার বাসায় কেউ কান্না করতেছে। এখন কান্না করতেছে আমার মেয়েটকে, আমি ভাবতাম যে আমার সাথে আমার মেয়েট ঘুমায়, তা হচ্ছে ও মনে হয় কান্না করতেছে। তারপর আমি দেখতে ও ভাবতো যে আমি কান্না করতেছি, এরকম দেখি প্রায় 1 সপ্তাহ টানা কান্না করতেছে, কান্নার শব্দ। এখন আমি ভাবতেছি কি ও মনে হয় বাবা মা ছেড়ে আসছে, হয়তো এই জন্য কান্না করছে। আমি ওকে বলতেছি কি যে তো এই তুমি কি কান্না করতেছো, তুমি কেন কান্না করতেছো। ও বলতেছে কি আরে না আপু, ও সঙ্গে সঙ্গে উঠে বলে কি আপু আপনি মনে হয় কান্না করেন, আমি প্রতিদিনই কান্না, আমিও তো শুনি কান্নাটা কোত্থেকে আসে। তো আমরা দরজা খুলে দেখি কি কেউ নেই। আমরা তো তখন মানে আরো ভয়, আর আমার সাথে তো আগে এরকম ঘটনাগুলো ঘটছে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে আমরা জায়গায় নিম গাছটাতে থাকতাম, মানুষ বলে যে জিনের কোনো শ্যাডো পড়ে না, বাট আমি পুরো বুঝতে পারতাম যে কোনো একটা মানে এমন একটা মানে কেউ একজন বসে আছে নিম গাছটাতে, এরকম একটা সিচুয়েশন। আর নিম গাছটা যখনই বাতাসটা হতো তখন ওই বাতাসে নিম গাছটা আমার জানলা দিয়ে ঢুকে যেত। ইভেন্চুয়ালি এমন একটা ইয়ে যে আমি এখন পর্যন্ত স্বপ্নে ওই বাড়িটাই দেখি। আই ডোন্ট নো কেন, আমি এইটার রিজন এখন পর্যন্ত খুঁজে পাই নাই। ওই একটা বাড়িই দেখি। হ্যাঁ ওই একটা বাড়ি দেখি। আমি বারবার মামুনিকে এখনো জিজ্ঞেস, মামুনি জানো আমি রিসেন্টলিও দুপুরবেলা শুয়েছি, ওই একই বাড়ির স্বপ্ন, একই বাসা। আমার মনে হচ্ছিল কি ওই যে একটা বারান্দা ছিল, আমাদের বারান্দার পিছনে মনে হয় কোনো একটা ঘর আছে, ওটা আসলে একটা বাসা আছে, বারান্দার পিছনে একটা রুম আছে, বাট ওই রুমটাকে আমরা স্টোর রুম বলি, বিল্ডিং এর স্টোর রুম, কিন্তু ওই রুমটাতে এমন কিছু আছে আমি কখনো দেখিনি, বাট আমার স্বপ্নের মধ্যে ওই রুম আসে। আর ওই যে আমাদের যে নিম পাতা গাছ, ওই নিম পাতা গাছের ইয়ে, এখন তো ওটা ভেঙে একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, বাট আমি এখনো ওটা কখনো ভুলতে পারি না। মানে আমার স্বপ্ন থেকে এখন তো অনেক বছর, প্রায় 7-8 বছর হয়ে গেছে আমরা বাসাটা সুইচ করছি, তারপর আমি এখন ওই স্বপ্নগুলোই দেখি। যাই হোক ওটা গেল। দেন আমরা মাউনি আব্বুকে পরের দিনও যে আমাদের ওই ঘটনাটার পরে যে কে এত রাতে কান্না করে, মাউনি আব্বুকে বললাম, পরে যে বললো যে ঠিক আছে আমি হুজুরে নে বাসাটা বন্ধ করে দেই। তো বাসাটা বন্ধ করলো, কিন্তু বাসাটা বন্ধ করলো ঠিকই, আমাদের কাছে কেন মনে হচ্ছিল যে এটা আসলে কিছু থাকবে না, মানে এরকম আমাদের এর আগেও একবার হয়েছিল, তো কিছু হয়নি, তো এবারও আমরা হবে না। তো ওই কাহিনী মানে গেল, কতদিন পর্যন্ত ভালো ছিল। দেন একদিন এরকম হয়েছিল যে আমার মামুনির সাথে আমি আমার মামুনি আর আমার কাজিন শুয়েছিলাম, হঠাৎ করে আমার পাশে থেকে কি জানি এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, লাইক আমার পাশে কেউ শুয়ে আছে। এখন আমি মামুনিকে বলছি কি মামুনি একটু আস্তে নিঃশ্বাস নেওয়া না, মামুনি বলছে কি
আমি নিঃশ্বাস নিচ্ছি না তো, আমি তো ভাবলাম যে তুমি নিঃশ্বাস নিচ্ছ। তাহলে আমি বলতেছি কি, আমার ভাষায় কাজিন ছিল হাসান ওর নাম, তাহলে ওরা হাসান নিচ্ছে। হাসানকে ধরে দেখি ওর খুব কাছে যে দেখি না, আমি মামনি বলে কি তুমি কিছু শুনতেছো না, তুমি কি বলতেছো। আমি আবারও শুনছি এত জোরে একটা নিঃশ্বাসের শব্দ কোথা থেকে আসতেছে। আমি তো এত ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে মানে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিছি। এরকম করে তারপর আস্তে আস্তে আমি ঘুমাই গেলাম। দেন এই কাহিনী তো ঘটলো। আবার মাঝে মাঝে এরকম হয় রাতের বেলা আমি মানে ঘুমাই যে আমার পাশে কেউ চলে আসে, আমার সাথে কেউ শুয়ে থাকে এরকম। আচ্ছা, এটা কিরকম ফিলিং আমাকে একটু বুঝিয়ে বলেন। এরকম যে আমার মানে আমার আগে এরকম হতো যে মানে আমার পাশে কেউ শুয়ে থাকতো, বাট এরকম মাঝখান দিয়ে রিসেন্টলি হয়েছে যে আমার পাশেই না, আমার এখন আমার শরীরের ভিতরে ঢুকে যায়, শরীরের ভিতরে ঢুকে আমার শরীরগুলোকে ধরে রাখে। লাইক মানে আমি কোনো নড়াচড়া করতে পারি না, আর আমি খুব মানে বাঁচার চেষ্টা করি। আর আমার তখন এত কষ্ট হয় যে আমি কখন ছাড়বো এটাই। আর তখন মানে ছাড়ার পর আমার মনে হয় আমি একটু ভীতু টাইপেরও, মানে এত ঘটনা ঘটে যাওয়ার পরে আমার আসলে আমি মানে সাহস করতে চাইলেও না, আমার কাছে কেমন জানি মনে হয় যে মানে আসলে এখন যে বলছে আমার কাছে মনে হচ্ছে যে ওরকম না, বাট যখন ওই সময়টা আসে তখন আমি এত পরিমাণ ভয় পেয়ে যাই যে আর কিছু আসলে মানে করতে পারি না। তখন মানে ফোন থাকে, ফোনটা যে ধরবো ঘুমের মধ্যে বা চোখ বন্ধ তখন সেটা করে, কিছু করতে পারেন, মানে আপনার নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। ফোনটা ধরে মানে আব্বুকে ফোন দেওয়া শুরু করে অন্য রুম থেকে। ভেতরে থেকে আটকে ধরে মানে ব্যাপারটা আমি বুঝিনি। অনেকে বলে যে গলা চিপে ধরে, অনেকে মানে আপনার ভেতরে শরীরের ভেতরে চলে যায়, ভিতরে ঢুকে যায়। আর মানে এটা আমি খুব ভালোভাবে ফিল করতে আমার শরীরের ভিতরে। আমি আচ্ছা, ওই মোমেন্টটা কেমন? মনে করেন যে আপনি হঠাৎ করে নির্দিষ্ট কোনো ঘরে শুলে নাকি একা একা শুলে নাকি মানে? হ্যাঁ, আসলে এটাই আমরা পরে ইয়ে করেছি যে আমি আসলে একা শুলে আমার সাথে এই প্রবলেমটাই ঘটে। আচ্ছা, যখন শুলেন তারপরে কিছু যখন ঘটনাটা ঘটলো সেই সিচুয়েশনটা কেমন? হ্যাঁ, মানে আমি যখন শুই তখন হচ্ছে কিছুক্ষণ পরে মনে করেন কাউকে দেখেন? না, কাউকে দেখি না, বাট নিজে থেকে মানে বলে বোবা ধরে। এখন আমি জানি যে এটা কোনো বোবা না, কারণ কি বোবা ফিলিংটা ওই রকম না। হ্যাঁ, বোবা ধরে মানে বোবাও তো একরকমের ধরে যে জিন টাইপের বা এরকম বা সার্টিফিকেট কি আছে, দুই রকম ব্যাখ্যাই আছে, হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন আমি জানি যে এটা ওইটাই যেটা আমাকে আগেও বিরক্ত করতো, এটা সেই হবে। তো আমার নানুর কাছে আমি বলেছি, আমার নানুর আবার মাদ্রাসা আছে, আমার নানু ভালো মাওলানাতে। তো আমি নানুকে বলেছিলাম যে নানু এরকম হয়। তো বলতেছে যে এখন পরে উনি বলছে কি আগে তোমার সাথে যে থাকতো সে আগে দূর থেকে তোমার সাথে একটা ইয়ে করতো, এখন তুমি বড় হয়ে গেছো এই জন্য তোমার কাছে চলে আসে। ওকে, সো ভেতর থেকে এসে আপনার কি ক্ষতি করে? দম আটকে ফেলে? দম আটকে ফেলে। এখন এই দম আটকে ফেলে এইটাই করে। আর আপনি বুঝতে পারেন যে আপনার ভেতরে আরেকজন আছে? খুব ভালোভাবে আমি বুঝতে পারি, খুব ভালোভাবে বুঝতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনা শুনবো। আরো একবার আপনার নামটা বলতে হবে। আমার নাম রাফি, আমি মিরপুর পল্লবী থেকে আসছি। জি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। জি। যে আমি বিকাল বেলা আমি কিছু খাবার কেনার জন্য বাইরে গিয়েছিলাম। তখন বাইরে যাওয়ার পর আমি থাকি 6th ফ্লোরে, ঠিক আছে। আমি যখন ব্যাক করতেছিলাম তখন আমি লিফটে দেখি একটা বাচ্চা 10 to 12 years old, ও 5th ফ্লোরে থাকে। ও লিফটটাকে সাইমultaneously ট্যাপ করছে, মানে প্রেস করতেছে, ট্যাশ ট্যাশ করে একটা আওয়াজ হচ্ছে। আমি বলছি যে তুমি এত জোরে দিয়ে তো লাভ নাই, লিফটটা তো তোমার টাইম মতোই আসবে। ও না কথা বলে লিফটটা আসলে রাশ করে লিফটের মধ্যে ঢুকে গেল। তারপর আমি ওর পিছিয়ে ঢুকলাম। তারপর কিছুক্ষণ পর লিফটটা হাফ এন্ড ক্লোজ হয়ে আবার খুলে গেল। এমন ভাবে আওয়াজটা দিল যে বাচ্চাটা একটু আগে যেভাবে বাইরে থেকে ট্যাপ করতেছিল লিফটের বাটনটা, ওইভাবে মনে হচ্ছে যে কে জানি ট্যাপ করলো, কিন্তু ওটা আমি ধরলাম না। কিন্তু যখনই লিফটটা ওপেন হলো তখন মনে হলো যে কেউ একজন লিফটের মধ্যে ইন করছে। আপনি নরমালি বুঝবেন যদি কেউ লিফটে ইন করে, লিফটে একটু শেক করে, লাইক সাসপেনশন টাইপের। তারপর কিছুক্ষণ 5th ফ্লোরে যখন ছেলেটা নামলো তখন দেখলাম কি যে ছেলেটা তো দৌড় দিয়ে নেমে গেল, কিন্তু মনে হলো যে একজন নামেনি, সেখানে 2 জন নামছে। সেটা তো তখন আমি এত ভয় পেয়েছি যে আমার হাতের লোম টোম খাইয়ে গেছিল। তখন আমি ওই 6th ফ্লোরে যে বাসায় যে কারোর সাথে শেয়ার করে নিয়ে মনে করছি সবাই ঠাট্টা করবে বা ফাইজলামি করবে যে বানিয়ে বলছি এরকম কিছু। তারপর কিছুদিন পর শেষ হওয়ার পরে দিয়ে ফ্রেন্ড দেখলাম যে 4 তলা একটা ছেলে সেম এই জিনিসটা ফেস করছে। ফেস করার পর ওর আবার ড্যাডিকে বলছে এই ঘটনা যে এরকম হয়েছে। আমি 4 তলায় নামছি কিন্তু লিফটে কেউ ছিল না, 5 তলায় যে লিফটটা থামছে। আচ্ছা। আর আমি নিচ থেকেও কেউ যেন উঠছে এরকম একটা ফিলিং পেয়েছি। ও 5 তলায় ও দৌড় দিয়ে 5 তলায় যেয়ে দেখলো যে 5 তলায় কেউ নামে নাই আর কেউ লিফটের বাটন ট্যাপও করে নাই। আচ্ছা। কিন্তু 5 তলায় কে জানি নামলো এমন ও কিন্তু 4 তলায় নামছে। আচ্ছা। 5 তলায় যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।
Okay. পরে দিয়ে এটা যে ম্যানেজারকে বলা হয়েছে যে অ্যাপার্টমেন্টে যে এরকম এরকম সমস্যা, এটা আরো কয়েকজন ফেস করছে, এটা কি আসলে লিফটের সমস্যা না অন্য কিছু। হুম। পরে দিয়ে টেকনিশিয়ানদের আনার পর লিফটের দেখলো যে বললো যে না, কোনো সমস্যা তো, কোনো ম্যাল ফাংশনিং বা কিছু হচ্ছে না, এটা একেবারে ঠিকই আছে, যে এরকম না যে এই সমস্যা ওই সমস্যা, লিফটটা ছিল নিউ, এই জন্য কোনো সমস্যা হতেও পারে না। তারপর দিয়ে এটা আর ইয়াটা চেপে গেল, কেউ তুললো না ঘটনাটি। তারপর দিয়ে কিছুদিন পর আমার মাথায় আসলো যে না, এটা তো হতে পারে না, আমি তো ফিল করছি যে কেউ উঠছিল, আর এটা তো আমি একা ভিকটিম না, আরো 2-3 জন এরকম ফেস করছে। পরে দারোয়ানকে যে জিজ্ঞেস করলাম যে চাচা এই বিষয়টা কি, চাচা বলতে কোনোভাবেই রাজি না, যে এরকম এরকম। অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করে বলল যে তোমরা আসার আগে 5 তলায় একটা লোক থাকতো, লাইক 40 ইয়ার্স ওল্ড, তিনি লিফট যখন নতুন লাগাইছিল তখন এরকম লিফটের মধ্যে যখন 5 তলায় যাচ্ছিল তখন লিফটটা হঠাৎ করে স্টপড হয়ে গেছিল, স্টপড ডাইরেক্ট 2 আর 3 ফ্লোরের মাঝখানে আটকে গেছিল, মানে হাফে আটকে ছিল। পরে দিয়ে তিনি যখন লিফটটাকে হাত দিয়ে টান দিয়ে খোলার সময় তিনি 3rd ফ্লোরে বের হতে চেয়েছিল উপর দিয়ে, লিফটটা আবার ঠাস করে পড়ে গেছিল, তখন উনি ওনার বুকে চাপস খেয়ে রিপস ভেঙে উনি ওখানে ইন্তেকাল করেছিল। তারপর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে। দারোয়ান এসব জানে কিন্তু কেউ বলে না, ভয় পাবে বা সামথিং লাইক দ্যাট। সো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, আপনার কাছে আরো একবার ফিরে আসবো। আপনি আরো একটা ঘটনা বলতে যাচ্ছিলেন, সেই ঘটনাটা আমরা একটু শুনে নিই। জি বলুন। আসলে আমার যে বলেছিলাম যে তখন আর কি আমার যে কেউ আমাদের পাশে এসে শুয়েছিল, তো তারপর থেকে আবারও হুজুর ডাকা হলো, হুজুর ডেকে সব ঘর বন্ধ করা হলো। তো ভাবলাম যে কিছুদিন আর ওই হুজুর ডাকার ঠিক 1 সপ্তাহের মাথায় এরকম ঘরটার বন্ধ থাকে, তো কেউ কোনো ডিস্টার্ব করে না। দেন এরপর আবার সেই ডিস্টার্বটা শুরু হয়। তো এরকম ভাবলাম যে হয়তো এবার সব রিডিউস হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। একদিন আমার খুব জ্বর, আমি আব্বুর সাথে শুই, তখন আমি মেবি ক্লাস 9-10 পড়ি। তো আব্বুর সাথে শুই জ্বরের ভিতরে। তো আব্বুর যে খাটটা আছে তার এক কর্নার, আব্বু তো একদম মানে যেখান থেকে খাট থেকে নামে এই সাইডটাতে শুয়ে, আমি অপোজিট ছিল, ওটা ওয়ালের সাথে। তো আমি এটা কয়েকবার বুঝতে পারলাম যে আমি ওই সাইডে শুলে কোনো রকম একটা প্রবলেম হয়, কেউ আমার সাথে শুয়ে থাকে, মানে ওই সাইডটাতে শুলে। তো ওইটা সেদিনই একদম বেশি হলো, যে ওইটা মানে আমি একদম ধরতে পারলাম যে কেউ আমার সাথে যে শুয়ে, এটা আমার বুঝাই গেল। তো হঠাৎ করে কেউ যেন আমার বালিশটা সুরসুর করে টেনে নিতেছে। আমি তো